সো সেজাইটাল সেকশন একইভাবে সেজাইটাল সেকশন যে স্ট্রাকচার বুঝে সেজাইটাল প্লেনে ওরিয়েন্টেড না, অন্য প্লেনে ওরিয়েন্টেড, সেটা করতে গেলে আমাকে সেজাইটাল সেকশন করতে হবে। সো যেমন স্কাল বেজ, সেজাইটাল সেকশন এবং করোনাল সেকশন করতে হবে আমার। আমি যদি এটা এই হরাইজন্টাল স্ট্রাকচারটাকে অ্যাক্সিয়াল প্লেনে করি, তাইলে দেখা যাবে এখানে এই আমি অ্যাক্সিয়াল সেকশন করলে দেখা যাবে অ্যান্টেরিয়র ওয়াল আছে, পোস্টেরিয়র ওয়াল আছে, মাঝখানে নেই, মনে হবে এখানে একটা বনি ডিফেক্ট আছে। অ্যাকচুয়ালি দিস ইজ নট এ বনি ডিফেক্ট। সো এটা বোঝার জন্য আমাকে করতে হবে সেজাইটাল প্লেন অর করোনাল প্লেনে, নট অ্যাক্সিয়াল প্লেন। সো এগুলা বুঝে আমাদেরকে রিকুইজিশন দিতে হবে যে আমি কোন কোন প্লেন চাই। যেমন আমরা যদি স্কাল বেজে বনি ডিফেক্ট দেখতে চাই, সিএসএফ রাইনোরিয়া আছে, সেই ক্ষেত্রে আমরা অ্যাডভাইস করব করোনাল অ্যান্ড অ্যাক্সিয়াল সেকশন, নট সেজাইটাল সেকশন আমাদেরকে খুব বেশি হেল্প করবে না। একইভাবে যদি আমি সুপেরিয়র এক্সটেনশন, একটা পিটুইটারি টিউমার সুপেরিয়র এক্সটেনশন দেখতে যাই, সেই ক্ষেত্রে আমি যদি অ্যাক্সিয়াল সেকশন করি সেটা বুঝতে পারবো না, আমাকে করতে হবে আইদার সেজাইটাল সেকশন অর করোনাল সেকশন। এটা দিয়ে আমি বুঝতে পারবো যে সুপ্রাসেলার এক্সটেনশন আছে কিনা। So we have to know the which structures are oriented in which plane, and for those structures which sections we have to do. Now আমরা we are going to anatomical details of the sinus and skull base. এখানে একটা সেকশন আমরা দেখতেছি, this is a crista galli, this is cribriform plate, this is fovea ethmoidalis, roof of the ethmoid. This is called fovea ethmoidalis, and the bone between the cribriform plate and fovea ethmoidalis is called the lateral lamina. This is called lateral lamina, and this is called olfactory fossa. Cribriform plate is sometimes called medial lamina, lateral lamina, medial lamina, and this is the olfactory fossa. So maxillary sinus, আমরা গ্রস অ্যানাটমি সবাই জানি। এখানে ম্যাক্সিলারি সাইনাস রেডিওলজিক্যাল অ্যানাটমি বুঝতে গেলে আমরা জানি যে অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল, তারপরে এখানে আছে ফ্লোর আছে। করোনাল সেকশন আমরা ফ্লোর, রুফ দেখতে পারবো, আর সেজাইটাল অ্যাক্সিয়াল সেকশনে দেখতে পারবো অ্যান্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ল্যাটারাল ওয়াল, মিডিয়াল ওয়াল। সো আর এটা হলো নেজোল্যাক্রিমাল ডাক্ট। এখন ম্যাক্সিলারি সাইনাসের পোস্টেরিয়র রিলেশন ইজ this is called pterygopalatine fossa. Pterygopalatine fossa medially যে ওপেনিং এটা হলো sphenopalatine foramen, আর laterally pterygomaxillary fissure, and this is the pterygopalatine fossa. So আমরা axial সেকশনে pterygopalatine fossa দেখতে পারবো, এবং আমরা যদি sagittal section করি তাইলে দেখবো যে this is a pyramidal space, wide superiorly and inferiorly it is narrow, pyramidal space. Behind the maxilla it is pterygopalatine fossa. আর এখানে this is the lateral pterygoid plate, this is the lateral lateral pterygoid plate or medial pterygoid plate. Lateral pterygoid plate থেকে medial and lateral pterygoid muscle দুটেই lateral pterygoid plate থেকে arise করে। Lateral surface থেকে arise করে lateral pterygoid muscle and goes to the condylar process of the mandible, and it divides this space in the skull base into anterolaterally the infratemporal fossa, and posteromedially is the parapharyngeal space. So this is the division, radiological division between the two spaces. And this fat space, we see the hypodense space, this is a fat space, this is the parapharyngeal space, fat space. এই প্যারাফারেঞ্জিয়াল ফ্যাট স্পেসটাকে এখন ডিভাইড করে 4-5টা কম্পোনেন্টে ভাগ করে। the fat space, then masticator space, then between the styloid process and mandible is the stylomandibular tunnel. এই এরিয়াটাকে বলে প্যারোটিড স্পেস, এবং ভার্টিব্রার সামনে এই পার্টটাকে বলে ক্যারোটিড স্পেস। দিস ইজ কল্ড মিউকোসাল স্পেস।
এখন এই ডিভিশনের স্কাল বেজে এই ডিভিশনের কারণ উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে প্যাথোলজি জাজ করা, ডায়াগনোসিসের জন্য যে কোন এরিয়া থেকে আমার প্যারাফেরেঞ্জিয়াল টিউমারটা এসেছে। যদি দেখা যায় এই ফ্যাট স্পেসটাকে পোস্টেরোলেটাল থেকে কম্প্রেস করে আসছে, তাইলে আমরা বুঝবো যে ইট ইজ প্যারোটিড স্পেস টিউমার, ইট মে বি ফ্রম ডিপ লোব অফ দ্য প্যারোটিড। যদি পিছন থেকে সরাসরি সামনের দিকে কম্প্রেস করে তাহলে আমরা বুঝবো যে ক্যারোটিড স্পেস টিউমার। এখানে আছে ভেগাস নার্ভ এন্ড লিম্ফ নোড, দেয়ার মে বি সোয়ানোমা অর লিম্ফ্যাডিনোপ্যাথি হতে পারে। মিডিয়াল থেকে যদি কম্প্রেস করে মিউকোসাল স্পেস টিউমার, মেবি নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা অর টনসিলার কার্সিনোমা, সেটা আবার ডিপেন্ড করবে যে কোন অ্যাক্সিয়াল সেকশনে সেটা আছে। আর যদি সরাসরি ল্যাটারাল থেকে আসে মেস্টিকেটর স্পেস টিউমার, মেবি ম্যান্ডিবল অর টেরিগয়েড মাসলস থেকে আসছে। আবার এখানে এটা লিম্ফ নোড না সোয়ানোমা, সেটা আমরা অন্য মডালিটি অফ দ্য আইদার কন্ট্রাস্ট দিয়ে অথবা ডিডব্লিউআই অথবা অন্য কোনো ইমেজিং দিয়ে আমরা বুঝতে পারবো যে ওয়েদার ইট ইজ সোয়ানোমা অর ইট ইজ লিম্ফ নোড। এখানে ডিডব্লিউআই এর একটা ইম্পর্টেন্স আছে, এডিসি ম্যাপিং দিয়ে বোঝা যাবে যে ওয়েদার ইট ইজ লিম্ফোমা অর সোয়ানোমা। সো আমরা সার্জারিতে যাওয়ার আগেই আমরা চুজ করতে পারবো কি সার্জারি আমি করব, বা এটা সার্জারিতে যাব কিনা, কতটা ইম্পর্টেন্স আছে, আইদার ট্রিটমেন্ট দরকার আছে কিনা, অথবা গেলে কোন ট্রিটমেন্টে যাব, সার্জারি লাগবে অর আদার ট্রিটমেন্ট লাগবে। সো দিস ইজ দ্য ইম্পর্টেন্স অফ দিস এরিয়া। এখানে এই স্পেসগুলো আমাদের জানা দরকার আছে। নাও ইথময়েড, দিস ইজ এ বোন উইন্ডো অ্যাক্সিয়াল সিটি। এই বোন উইন্ডো করাতে আমরা ইথময়েডের খুব থিন বোনগুলা খুব ভালো করে বুঝতেছি। যদি আমরা বোন উইন্ডো না করে শুধু প্লেন সিটি স্ক্যান করতাম তাইলে আমরা অত ভালো বুঝতে পারতাম না। এখানে আমরা বনি ডিটেইলস বুঝতেছি, বোন উইন্ডো সিটি, দিস ইজ কল্ড বোন উইন্ডো সিটি। এখানে আমরা দেখতেছি ইথময়েডের অ্যান্টেরিয়র ইথময়েড এবং পোস্টেরিয়র ইথময়েড আমরা এখানে রাফলি ডিভিশন করি অরবিটাল শ্যাডো দিয়ে। দিস ইজ দ্য অরবিটাল শ্যাডো, আইবল শ্যাডোর লেভেলের পিছনে যেগুলো আছে রাফলি আমরা ধরি দিস আর দ্য পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সেলস এন্ড সামনের গুলো অ্যান্টেরিয়র ইথময়েডাল এয়ার সেলস। আর এখানে যখন আমরা স্যাজাইটাল সেকশনে চলে আসব, এখানে আমরা দেখতে পারবো দিস ইজ দ্য বুলা ইথময়েডালিস, and this is the middle turbinate, this is middle turbinate basal lamina। মিডল টার্মিনেটের বেজাল ল্যামিনার সামনে এগুলো হলো ইথময়েডাল অ্যান্টেরিয়র ইথময়েডাল সেলস, পিছনেগুলো পোস্টেরিয়র ইথময়েডাল সেলস। আবার যখন আমরা করোনাল সেকশন করব সেখানে আই শ্যাডো আমরা দেখতেছি, এখানে অকুলার শ্যাডো, এগুলো আমরা অ্যান্টেরিয়র ইথময়েডাল সেল ধরবো। আরেকটা হলো ইন্ডিকেশন হলো যে দেয়ার ইজ ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট অফ দ্য মিডল টার্মিনেট। সো এই ভার্টিক্যাল অ্যাটাচমেন্ট যেখানে দেখা যাবে দিজ আর দ্য অ্যান্টেরিয়র ইথময়েডাল সেল, আর অরবিটাল শ্যাডো দেখা যাবে দিজ আর দ্য অ্যান্টেরিয়র ইথময়েডাল সেল। এখানে অরবিটাল শ্যাডো নাই, সো দিজ আর দ্য পোস্টেরিয়র ইথময়েডাল এয়ার সেলস, দিজ আর নট অ্যান্টেরিয়র ইথময়েডাল এয়ার সেলস। সো এইভাবে আমরা বুঝতে পারবো। আর এখানে আমরা অথবা ল্যামিলার প্যাটার্ন আছে যেগুলো আমরা সিটি স্ক্যান দিয়ে বুঝতে পারি, যে আমরা 4টা বা 5টা ল্যামিলাতে ভাগ করি, যেটা দিয়ে আমরা সার্জারিতে আমাদের সুবিধা করে, যে ল্যামিলা 1 2 3 4 5 এগুলাতে ভাগ করি। 1 হলো আনসিনেট প্রসেস, 2 অ্যান্টেরিয়র অফ দ্য বুলা, 3 হলো বেজাল ল্যামিনা, 4 হলো পোস্টেরিয়র ইথময়েডাল সেল, 5 হলো অ্যান্টেরিয়র অফ দ্য স্ফেনয়েড। এভাবে ভাগ করি আমরা সার্জারির সময়। যদি আগে আমরা জানি যে কয়টা ল্যামিনা আছে 3 4 5, অনেক সময় 4টা জায়গায় 5টা ল্যামিনা থাকে, সার্জারির সময় আমরা যদি 4টা ল্যামিনা পার হয়ে মনে করি আমি স্ফেনয়েডে চলে আসছি, তাইলে তো হবে না। অ্যাকচুয়ালি এখানে 5টা ল্যামিনা আছে এই পার্টিকুলার সিটি স্ক্যানে। সো সিটি স্ক্যানটা আমাদেরকে আগে ভালো করে বুঝতে হবে এবং রিড করতে হবে প্রি অপারেটিভলি। দিস আর দ্য ল্যামিনা। ইথময়েডাল ল্যামিনা। সো স্ফেনয়েডে আমরা কি কি দেখবো? এখানে স্ফেনয়েডে মেইনলি আমরা পিটুইটারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, অপটিক নার্ভ, কোনো কনজেনিটাল বা প্যাথোলজিক্যাল বনি ডেহিসেন্স আছে কিনা সেগুলো আমাদের বুঝতে হবে প্রি অপারেটিভলি টু অ্যাভয়েড কমপ্লিকেশনস। এখানে আমরা দেখি যদি স্ফেনয়েডের ভিতরে, দিস ইজ দ্য স্ফেনয়েড সাইনাস, স্ফেনয়েডের মধ্যে আমরা অপারেশনের সময় যদি কোনো সেপ্টাম পাই, বনি সেপ্টাম, উই হ্যাভ টু কনসিডার ইট ভেরি কেয়ারফুলি, বিকজ স্ফেনয়েডে কোনো সেপ্টাম ইউজুয়ালি কোনো ভাইটাল স্ট্রাকচারের সাথে অ্যাটাচ থাকে। আমরা এখানে দেখি ক্যারোটিড আর্টারি শ্যাডো, দিস সেপ্টাম ক্যারোটিড আর্টারি ওয়ালের সাথে, বনি ওয়ালের সাথে লেগে আছে, ক্যারোটিড ক্যানালের। সো এটা যদি আমরা
খুব কেয়ারফুল না হয়ে এখানে রিমুভ করার সময় উই মে ইনজুর দ্য ক্যারোটিড আর্টারি। সো অথবা কোনো একটা সেপ্টাম দেখা যাবে যে অপটিক নার্ভের সাথে রিলেটেড আছে। সো স্পেনয়েডে কোনো বনি সেপ্টাম দেখলে সেটা কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে এবং সেটা প্রি অপারেটিভলি জাজ করতে হবে যে কোনো সেপ্টাম আছে কিনা এবং সেটা ভাইটাল স্ট্রাকচারের সাথে রিলেটেড কিনা। আচ্ছা, যখন এরকম একটা করোনাল সেকশন আমরা দেখব, এখানে আমাদের সন্দেহ হচ্ছে কোনটা স্পেনয়েড। যখন এরকম একাধিক শ্যাডো থাকে তখন অলওয়েজ দ্য ইনফেরিয়র শ্যাডো or inferior medial shadow is the sphenoid and superior shadow is the onodicell. Onodicell কি? Onodicell হলো যে hyperpneumatization of the posterior ethmoidal cell. যদি posterior ethmoidal cell বেশি নিউমাটাইজড হয় সেখানে অপটিক নার্ভ অনেক সময় অনোডিসেলের মধ্যে এক্সপোজড থাকে। এখানে আমরা দেখি অপটিক নার্ভের কোনো ক্যানাল নাই, বনি ক্যানাল নাই, দিস ইজ এক্সপোজড উইদিন দ্য অনোডিসেল। সো অনোডিসেল আমরা আবার আসতেছি। Now the frontal recess. Frontal recess, this is the frontal sinus, these are the ethmoidal air cells. This is the anterior ethmoidal air cell, posterior ethmoidal cell, sphenoid cell, sphenoid sinus. Now the frontal recess is the area in front of the bulla ethmoidalis. So এই bulla ethmoidalis এর সামনে যে এরিয়াটা before entering the frontal sinus, this is called a frontal recess. This is ostium of the frontal sinus. সো এই যে রিসেসটা, এটা অনেক সময় অ্যানাটমিক্যাল ভেরিয়েশনের কারণে খুব ন্যারো থাকে, যেমন এগার নেজাই সেল এটা ফ্রন্টাল রিসেসে থাকে। যদি খুব হাইপার নিউমাটাইজড থাকে তখন এটা সামনে থেকে ফ্রন্টাল রিসেসকে ন্যারো করে দেয়। আবার যদি এখানে একটা বুলার উপরে একটা সেল থাকে, বুলার সেল, সেটাও এটাকে ন্যারো করে দিতে পারে। সো এগুলো আমাদের অ্যানাটমি রিড করে আমাদের দেখতে হবে যে কোথায় কি আছে, রেডিওলজিক্যাল ফিল্ম দেখে। আর ফ্রন্টাল সাইনাস অ্যাকচুয়ালি এখানে একটা আওয়ার গ্লাস শেপের স্ট্রাকচার, যে ফ্রন্টাল সাইনাস উপরে ব্রড, ফ্রন্টাল রিসেস নিচে ব্রড, মাঝখানে এখানে একটা ন্যারো এরিয়া আছে। সো আমরা যখন সার্জারিতে যখন আমরা এখানে হ্যান্ডেল করতে যাই, এই ন্যারো যেখানে যদি আমরা এখানে হ্যান্ডেল করি এটাকে ব্রড করে দিতে হবে, ন্যারো রাখা যাবে না। লাইক এখানে যদি কোনো এগার নেজাই সেল থাকে, যদি কোনো সুপ্রাবুলার সেল থাকে, এই সেলগুলোকে রিমুভ করে দিতে হবে। আদারওয়াইজ আমার সার্জারির পরে পেশেন্ট নিয়ে আসবে যে সমস্ত ইথমোইডাল সেল সুন্দর করে রিমুভ করে দিলাম, বাট এক মাস পরে পেশেন্ট মাথা ব্যথা, ফ্রন্টাল হেডেক নিয়ে চলে আসলো, বিকজ আমার এই এরিয়াটা স্টেনোসিস হয়ে গেছে, এখানে ফাইব্রোসিস হয়ে স্টেনোসিস হয়ে গেছে, বিকজ আই হ্যাভ নট রিমুভ অল দিস সেলস। This is frontal recess, this is frontal sinus, this is frontal ostium, there is hourglass shape appearance, agar nasal cell. Now what is osteomeatal complex? Lateral wall of the nose, this is an area, important area, osteomeatal complex, which is bounded medially by the lamina papyracea laterally and medially by the middle turbinate, superiorly by the skull base. So এই এরিয়াটাকে বলি আমরা অস্টিওমিটাল কমপ্লেক্স। এখানে ইট ইজ এখানে আনসিনেট প্রসেস থাকে, এখানে বুলা ইথমোইডালিস থাকে, এখানে হায়াটাস সেমিলুনারিস থাকে, এখানে অ্যান্টেরিয়র ইথমোইডাল সেলস, ফ্রন্টাল সেলস এবং ম্যাক্সিলারি সাইনাস, এই সাইনাসগুলো এখানে ড্রেইন করে। ইনফান্ডিবুলাম কি? Infundibulum is a funnel-shaped area in the osteomeatal complex, যেটা which is covered by the uncinate process. যখন আমরা আনসিনেট প্রসেসটাকে রিমুভ করি তখন এটার আরেক নাম হয় ইনফান্ডিবুলোটমি। আনসিনেট প্রসেস রিমুভ করা মানে ইনফান্ডিবুলামটা ওপেন হয়ে গেল। এখানে হায়াটাস সেমিলুনারিস একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, হাফ মুন শেপ, যেটা এন্টেরো ইনফেরিয়র টু দ্য বুলা ইথমোইডালিস থাকে। Now another important structure is suprabular recess and retrobular recess. এখানে তার আগে আমরা আসি, এটা দিস ইজ মিডল টার্মিনেটের অ্যাটাচমেন্ট। মিডল টার্মিনেট এখানে ভার্টিক্যালি অ্যাটাচ থাকে, এটা হলো এটা সামনে, এটা পিছনে, এটা উপরে, এটা নিচে। সামনে একদম অ্যান্টেরিয়র পার্টটা ভার্টিক্যালি অ্যাটাচ থাকে টু দ্য স্কাল বেস। ইন্টারমিডিয়েট পার্ট, দিস ইজ দ্য মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিট, ল্যামিনা পেপারিয়ার সাথে অ্যাটাচমেন্ট থাকে। ইন্টারমিডিয়েট পার্টটা এটা একটা অবলিক পার্ট, এটাকে আমরা বলি বেজাল ল্যামিনা অর গ্রাউন্ড ল্যামিনা। আর থার্ড পার্টটা
রিলেটিভলি হরাইজন্টাল এবং এটা অ্যাটাচ থাকে টু দ্য লেটারাল ওয়াল অফ দ্য নোজ অ্যান্ড ম্যাক্সিলারি সাইনাস। সো মিডল টার্মিনেটের 3টা পার্ট আছে, and this part divides the anterior ethmoidal cells from the posterior ethmoidal air cells. Middle turbinate আমরা এখানে দেখি, this is vertical attachment of the middle turbinate anterior part. So এগুলা anterior ethmoidal air cells, এই সেলগুলা আমরা অরবিটের শ্যাডো, আইবলের শ্যাডো দেখতে পাচ্ছি। এখানে আইবলের শ্যাডো নাই, এখানে এই হরাইজন্টালি মিডল টার্মিনেট ইজ হরাইজন্টালি অ্যাটাচড, এগুলা posterior ethmoidal air cells। তাইলে যেখানে হরাইজন্টালি অ্যাটাচ থাকবে দিস ইজ সেখানে হলো posterior ethmoidal air cells, আর এখানে horizontally attached to the lateral wall, third part. এই সিটি স্ক্যানটাতে আমরা একটু দেখি, ফ্রন্টাল সাইনাস আমরা দেখতেছি, দিস ইজ agar nasal cells, this is bulla ethmoidalis। bulla ethmoidalis এর উপরেও আমরা কিছু সেল এখানে দেখতে পাই, these are the called suprabular cells, suprabular cells। আর এটা হলো ফ্রন্টাল বুলার সেল, এটা ফ্রন্টাল সাইনাসের ভিতরে একটা সেল আছে, ফ্রন্টাল বুলার সেলস। মানে এই সুপ্রাবুলার সেল এগুলা যদি আগে থেকে রেডিওলজিতে আমরা না জানি, আমরা বুলা ইথমোডালিস রিমুভ করে পোস্টেরিয়র ইথমোডাল সেল রিমুভ করে আমরা মনে করবো আমার ডিজিজ ক্লিয়ারেন্স হয়ে গেছে, বাট কিছুদিন পরে আবার দেখা যাবে যে ইথমোডাল পলিপ নিয়ে রোগী চলে আসছে। এই যে সেলগুলো আছে উপরের দিকে স্কালপেজের সাথে লাগানো এক্সট্রা সেল যেগুলো, এগুলো আমরা যদি রিমুভ না করি, সো আমাদের আগে থেকেই অ্যানাটমি জানা লাগবে। Now there are some anatomical variations like in uncinate process. Uncinate process 3 রকমের অ্যাটাচমেন্ট হয় সাধারণত, it gives attachment to the medial wall of the orbit, this is the usual, more than 85%, or 15% কেসে it may be attached to the skull base or to the middle turbinate. This is the common attachment, more than 85% medial wall of the orbit, this is to the middle turbinate and to the skull base. So uncinatomy করার সময় আমাদেরকে কেয়ারফুল হওয়া লাগবে, we may injure the lamina papyracea or the skull base, so we should be careful. এখানে দেখি আমরা the uncinate process is attached to the skull base, uncinate process is attached to the middle turbinate, and uncinate process is attached to the lamina papyracea. Now অনেক সময় আমরা মিডল বুলা ইথমোডালিসকে রিমুভ করার পরে আমাদের অ্যান্টেরিয়র ইথমোডেক্টমি অলমোস্ট কমপ্লিট হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে এর উপরে সুপ্রাবুলার এবং রেট্রোবুলার কিছু সেল থেকে যায়। আবার অনেক সময় দেখা যায় যে আমরা বুলা ইথমোডালিস রিমুভ করার পরে বুলা ইথমোডালিস ইউজুয়ালি অ্যাটাচ টু দ্য স্কাল বেজ, সো বুলা ইথমোডালিস যখন আমরা রিমুভ করি স্কাল বেজ এক্সপোজড হয়ে যায়। কিন্তু যদি দেখা যায় সুপ্রাবুলার রিসেস থাকে আর আমি এই বুলা ইথমোডালিসের এইটুকু রিমুভ করে মনে করলাম যে উপরে স্কাল বেজ, এটা আর টাচ করা যাবে না, কিন্তু আমার উপরে সুপ্রাবুলার রিসেস যদি থেকে যায়, দেন দেয়ার উইল বি ইনকমপ্লিট ডিজিজ ক্লিয়ারেন্স। আর যদি সুপ্রাবুলার রিসেস না থাকে, আমি সুপ্রাবুলার রিসেস আছে মনে করে এই বোন রিমুভ করি, তাহলে তো আমি স্কাল বেজ ইনজুরি করে ফেলবো। অতএব আমাকে জানতে হবে whether there is anatomical variation having suprabular recess or retrobular recess. Bulla ethmodalis posterior wall is attached to the basal lamina, this is basal lamina normally attached, তখন আমি বুলা ethmodalis রিমুভ করি, বুলা basal lamina is being exposed, then আমরা basal lamina কে রিমুভ করলে posterior ethmoidal সেলে চলে আসবো। বাট যদি এই রেট্রোবুলার রিসেস আর সুপ্রাবুলার রিসেস থাকে, তাহলে এখানে একটা ল্যামিনা বেশি আছে, ওই যে আমরা 3টে বা 4টে বা 5টা ল্যামিনা বললাম, hurdles or lamina we have to cross during doing sinus surgery, endoscopic sinus surgery, একটা হার্ডেলস এখানে বেশি আছে। এই সুপ্রাবুলার রিসেস আর রেট্রোবুলার রিসেস দুইটা অনেক সময় ডিসকন্টিনিউয়াস থাকে একটা বনি সেপ্টাম দিয়ে, আবার অনেক সময় কন্টিনিউয়াস থাকে। যদি কন্টিনিউয়াস থাকে দুইটাকে মিলে আমরা বলি যে সাইনাস ল্যাটারালিস। আর এই সাইনাস ল্যাটারালিস যেই একটা মানে প্লেন দিয়ে নেজাল ক্যাভিটির সাথে ওপেন করে ওইটাকে বলে হায়াটাস সিমুলারিস সুপেরিয়রিস, দিস ইজ অ্যান অ্যানাটমিক্যাল ভেরিয়েশন। হায়াটাস সিমুলারিস ইনফেরিয়রিস অর নর্মালি যেটা হায়াটাস সিমুলারিস থাকে, এটা যদি বুলা হয়, এটা যদি সামনে হয় আর এটা যদি পিছনে হয়, দিস ইজ anterior inferior to the bulla ethmodalis is hiatus simulinaris. এই hiatus simulinaris আরেক নাম হলো hiatus simulinaris inferioris। আর যদি বুলার উপরে বুলা যদি স্কাল বেজের সাথে ফিউজ না থাকে, এখানে একটা রিসেস থাকে, দিস ইজ সুপ্রাবুলার রিসেস।
আর পিছনে যদি বেজাল ল্যামিনার সাথে না লাগানো থাকে, দিস ইজ দ্য রেট্রোবুলার রিসেস। এই সুপ্রাবুলার রিসেস আর রেট্রোবুলার রিসেস দুইটা মিলে হলো সাইনাস ল্যাটারালিস। দিস ইজ অ্যান অ্যানাটমিক্যাল ভেরিয়েশন। তো এগুলা আমাদের আগে সিটি স্ক্যান দেখে ঠিক করতে হবে যে এগুলো কিছু আছে কিনা, থাকলে থাকা না থাকার মধ্যে ডিজিজ ক্লিয়ারেন্স এবং কমপ্লিকেশনের রিলেশন আছে। Now there are some abnormal or not abnormal, anatomical variation in the anterior area, anterior most area of the lateral or the nose. সেখানে আমরা কিছু ফ্রন্টাল এক্সট্রা কিছু নিউমাটাইজেশন থাকতে পারে, আমরা ফ্রন্টোইকময়েডাল এয়ার সেলস বলি এগুলোকে। তো যেমন আগার নেজাইয়ের উপরে, দিস ইজ এগার নেজাই, এগার নেজাই সেলস এর উপরে যদি আরো সেল থাকে এটাকে বলে ফ্রন্টাল বিক। এই বনি প্রজেকশনটাকে বলে ফ্রন্টাল বিক। এই ফ্রন্টাল বিকের নিচে এগার নেজাইয়ের উপরে যদি কোনো সেল থাকে, যদি সিঙ্গেল সেল থাকে আমরা বলি টাইপ 1 ফ্রন্টাল সেল, সিঙ্গেল সেল। যদি এখানে ডাবল মোর দেন 1 থাকে আমরা টাইপ 2 ফ্রন্টোইকময়েডাল এয়ার সেলস। যদি এই ইকময়েডাল এয়ার সেল ফ্রন্টাল বিককে ক্রস করে উপরে চলে যায়, তখন মোর দেন লেস দেন 50% অফ দ্য ফ্রন্টাল সাইনাস হাইট যদি থাকে এটা টাইপ 3, এবং মোর হলে এটাকে বলে আমরা টাইপ 4 ফ্রন্টোইকময়েডাল সেলস। এই সেলগুলো যদি থাকে, এগুলো যদি আমরা ক্লিয়ার না করি তাহলে ফ্রন্টাল ডিজিজ ক্লিয়ার হবে না, এবং পরবর্তীতে পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে অ্যাজ frontal sinusitis. So we have to know all these things. And sometimes there is another anomaly, anatomical variation, supraorbital cell. This is orbit, supraorbital frontal cell, supraorbital frontal cell. এটার এক্সট্রা একটা সেল এখানে একটা সেপ্টাম দিয়ে ফ্রন্টাল সাইনাসের সাথে এটা ডিভাইডেড থাকে। It can obstruct the frontal sinus drainage. It can be mistaken as frontal sinus and lead to incomplete resection, and usually associated with low positioning of the anterior ethmoidal artery within a mesentery. So low positioning of the anterior ethmoidal artery থাকলে anterior ethmoidal artery during surgery injury হতে পারে। So এরকম থাকলে আমরা সতর্ক হব যে there may be mesenteric anterior ethmoidal artery. Another variation is interfrontal sinus cell. Interfrontal sinus septum যেটা আছে সেটাই নিউমাটাইজড হয়ে interfrontal sinus cell হতে পারে। Another variation is hyponeumatization or hyperpneumatization of the maxilla. এই hyponeumatization, very small anterior ethmoidal maxillary sinus, এটার যে কমপ্লিকেশন, এই অপারেশন, এরকম পেশেন্টের অপারেশনের সময় অরবিটাল ইনজুরির চান্স বেশি থাকে। আর হাইপারনিউমাটাইজেশন যদি থাকে, এখানে সাইনাস ইনফেকশন, ডেন্টাল রুট গুলো এক্সপোজ থাকে, জাইগোমেটিক, ইভেন জাইগোমেটিক প্রসেস নিউমাটাইজ থাকে। ডেন্টাল রুট এক্সপোজ থাকার কারণ ডেন্টাল ইনফেকশন সহজে সাইনাসকে ইনফেক্ট করতে পারে, আবার সাইনাস ইনফেকশন সহজে ডেন্টাল টুথ রুটকে এফেক্ট করতে পারে, এবং আফটার টুথ এক্সট্রাকশন ওরিয়েন্টাল ফিস্টুলা ডেভেলপ করতে পারে। সো এগুলা আমাদের কনসিডারেশনে রাখতে হবে। ইনফ্রাঅরবিটাল সেল অর হেলার সেল, অ্যানাদার ভেরিয়েশন। যদি এরকম সেল থাকে তো যখন মিউকোসাল থিকেনিং হয় অ্যালার্জি বা ইনফেকশনের কারণে, খুব সহজে অস্টিয়ামকে ব্লক করে দিতে পারে, ম্যাক্সিলারি সাইনাসের অস্টিয়ামকে ব্লক করে সাইনোসাইটিস ডেভেলপ করতে পারে। যদি কোনো পেশেন্টের খুব ফ্রিকুয়েন্টলি সাইনোসাইটিস, ম্যাক্সিলারি সাইনোসাইটিস হয় আর তার ইনফ্রাঅরবিটাল সেল থাকে, হেলার সেল থাকে, হেলার সেল ক্লিয়ার করে দেওয়া তখন খুব জরুরি। Another variation is the roof of the ethmoid or depth of the olfactory fossa. এটা খুব ভেরিয়েশন হয়। এই আমরা তখন বলছিলাম ফোবিয়া ইথমোডালিস, দিস ইজ দ্য রুফ অফ দ্য ইথময়েড এন্ড দিস ইজ দ্য ক্রিব্রিফর্ম প্লেট। এর মাঝখানে যে বোন থাকে এটাকে বলে ল্যাটারাল ল্যামিনা। এই ফোবিয়া ইথমোডালিস থেকে ক্রিব্রিফর্ম প্লেট পর্যন্ত যে ডেপথ, এটার ভেরিয়েশন যদি এটা আপ টু 3 মিলিমিটার হয় তখন আমরা বলি যে টাইপ 1, এটাকে কেরোস টাইপিং বলে। একজন সায়েন্টিস্ট এটা ক্লাসিফাই করছে কেরোস টাইপিং, কেরোস টাইপ 1। যদি 4 to 7 থাকে কেরোস টাইপ 2, এন্ড যদি খুব ডিপ থাকে মোর দেন 7 মিলিমিটার তখন এটাকে আমরা কেরোস টাইপ 3। এখন এই টাইপিং এর ইম্পর্টেন্স কি? আমি যে পেশেন্টের সার্জারি করব তার কোন টাইপিং আছে সেটা জানার ইম্পর্টেন্ট। আবার কখনো কখনো অ্যাসিমেট্রিক্যালও থাকতে পারে, দুই দিকে দুই রকম থাকতে পারে। সো একদিক জাজ করলে আমার হবে না, দুই দিকই দেখতে হবে। এখন এর ইম্পর্টেন্স হলো, যে ইম্পর্টেন্স আমরা আবার আসতেছি পরে, যে হেলার সেল। এখন এইরকম একটা সিচুয়েশনে আমরা বলছি যে এখানে আমাদের মানে ডাউট হবে, যে আমরা কনফিউশনে পড়ে যাবো হুইচ ওয়ান ইজ দ্য স্ফেনয়েড সাইনাস। আমরা তখনও বলছি যে
যদি এরকম দুইটা থাকে তখন ইনফেরিয়র ওয়ান or inferomedial one is the sphenoid and superlateral one is the onodicel. Hyperpneumatization of the posterior cell হয়ে গেলে তখন এরকম একটা কনফিউশন হয়, আর এই সেলগুলোকে বলে অনোডিসেল। এখন অনোডিসেল থাকলে সমস্যা কি? Are you in halfway? Are you in almost halfway? একটু হাফওয়ে থেকে একটু কম আছি স্যার। একটু কম আছে, আচ্ছা না ঠিক আছে। To not to become monotonous, we will give a small break discussing other things. You take. তাইলে স্যার আমি আর অল্প সময়ের মধ্যে অ্যানাটমিটা শেষ করে ফেলি, তখন আমরা একটু ডিসকাশনে যাই, তারপরে প্যাথোলজিতে চলে যাই। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। তো যদি অনোডিসেল থাকে, আমরা বলছি পোস্টেরিয়র ইথমোডাল যদি হাইপারনিউমাটাইজ থাকে, তখন অপটিক নার্ভটা মে বি exposed to the এয়ার সাইনাস সেল, এয়ার সেল। এই ক্ষেত্রে অপারেশনের সময় ইনজুরি হতে পারে। এখানে যেমন এক্সপোজ নাই, এদিকে এক্সপোজড আছে। এখানে আমরা একটা এন্ডোস্কোপিক পিকচার দেখতেছি। দিস ইজ অনোডিসেল, অপটিক নার্ভ ইজ এক্সপোজড হিয়ার। এখানে বনি ডেহিসেন্স থাকতে পারে স্ফেনয়েড সাইনাসে। এখানে দেখতেছি আমরা অপটিক নার্ভের উপরে, এখানে বনি ডেহিসেন্স আছে, এখানে বোন আছে, ক্যারোটিডের একটুকু বোন আছে, এটুকু আছে, এই পুরোটায় শুধু মিউকোসা দিয়ে কভার করা আছে। সো এগুলো আমাদের আগে জানা থাকা দরকার সার্জারির আগে। Another is hyperpneumatization of the middle turbinate. This is called concha bullosa. এই কনসা বুলোসা অনেক সময় অস্টিমেটাল কমপ্লেক্সে ক্রাউডিনেস সৃষ্টি করতে পারে। লাইক এখানে কনসা বুলোসা আনসিনেট প্রসেসকে প্রেস করে এখানে লোকাল ইনফ্লামেশন এন্ড মিউকোসাল থিকেনিং ডেভেলপ করছে, এখানে সাইনোসাইটিস আছে। সো এরকম কনসা বুলোসা আবার একটা আছে। আরেকটা ভেরিয়েশন হলো প্যারাডক্সিক্যাল মিডল টার্মিনেট। এখানে আমরা দেখি মিডল টার্মিনেটের convexity is medially, this is the normal. এখানে convexity is laterally, this is called paradoxical middle terminate. সো যখন আমরা সিটি স্ক্যান রিড করব, আমরা একটা অ্যাব্রিভিয়েশন মনে রাখবো, ক্লোজ, CLOSE, ক্লোজ। C stands for cribriform plate, আমাদের cribriform plate কে দেখতে হবে। ল্যামিনা পেপারিয়াসি কে দেখতে হবে whether there is any dehiscence or congenital or post operative. অনোডিসেল আছে কিনা, কতটা আছে, কতটুকু নিউমাটাইজড অনোডিসেল, স্ফেনয়েড সাইনাস এবং স্কাল বেজ আমাদের দেখতে হবে, এবং অ্যান্টিরিকমোডাল আর্টারি দেখতে হবে। আমরা যেটা বলছিলাম যে যদি কেরোস টাইপিং এর ইম্পর্টেন্স কি, যদি কেরোস টাইপিং টাইপ 3 হয় অথবা 2 অ্যাডভান্স 2 হয়, সেখানে ল্যাটারাল ল্যামিনাটা অনেক লম্বা থাকে। সো এখানে ল্যাটারাল ল্যামিনা ইনজুরি হওয়ার চান্স থাকে বেশি, এখানে চান্স কম। তো চান্স বেশি থাকে এই ক্ষেত্রে যে আমার ইনস্ট্রুমেন্টের ডিরেকশন যদি মিডিয়ালি অ্যান্ড আপওয়ার্ডস হয়, তাহলে দ্যাট উইল বি ফলস ডিরেকশন, মানে রং ডিরেকশন, এবং এখানে ল্যাটারাল ল্যামিনার চান্স হওয়ার ইনজুরি হওয়ার চান্স বেশি। সো এই ক্ষেত্রে আমার ইনস্ট্রুমেন্টের ডিরেকশন হবে এরকম, আপওয়ার্ডস এন্ড ল্যাটারালি হবে। এবং এখানে আমরা ইনস্ট্রুমেন্টের টিপ দিয়ে কখনোই কাটবো না, এখানে আমরা কাটবো সাইড অফ দ্য ইনস্ট্রুমেন্ট দিয়ে, এই সাইড দিয়ে কাটবো যাতে ইনজুরি না হয়। ল্যামিনা পেপারিশিয়া, congenital injury, congenital dehiscence of the due to disease, dehiscence of the lamina peparissia, অনোডিসেল আমরা বলছি। হ্যাঁ, যদি অনোডিসেল থাকে তাইলে আমার অপটিক নার্ভ এক্সপোজ থাকতে পারে, সেই ক্ষেত্রে আমার ইনস্ট্রুমেন্টের ডিরেকশন কি হবে, not only in that case, always during doing surgery in the posterior ethmoidal cell, instrument direction of the instrument should be posterior inferomedially. যদি আমরা posterior laterally যাই তাহলে অপটিক নার্ভ ইনজুরি হওয়ার চান্স থাকবে। সো ইনস্ট্রুমেন্টের ডিরেকশন এখানে, this is the wrong direction and this is the correct direction. superior-laterally, posterior-superior-laterally যদি যাই তাহলে অপটিক নার্ভ ইনজুরি হওয়ার চান্স আছে। Here optic nerve is exposed. এখানে আমরা আরেকটু স্যার আমরা শেষ করে ফেলতেছি। অপটিক নার্ভ এখানে একটা মেজেন্টারির মধ্যে ঝুলে আছে, হ্যাঁ, ডেহিসেন্সের কারণে, কনজেনিটাল বনি ডেহিসেন্স। আর আমরা স্কাল বেজ, এস এর মধ্যে আরেকটা বলছি স্কাল বেজ। প্রত্যেকটা স্কাল বেজ কিন্তু একরকম না, এক একটা স্লোপিং এক এক রকম। এখানে আমরা দেখি স্লোপিংটা একরকম, এস শেপ, আর এখানে হলো
গ্রাজুয়ালি নিচের দিকে নেমে গেছে, এখানে আবার বেসিন শেপ, এখানে মোটামুটি ফ্ল্যাট। তো তাইলে আমি যে রোগীর সার্জারি করব তার স্কাল বেসটা আমাকে অ্যাসেস করতে হবে যে আমি সার্জারি করব। আর একটা হলো অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি আমরা বলছি, যদি কেরোস টাইপিংটা বেশি হাই হয়, টাইপ 3 হয়, তখন দেখা যাবে এই অপটিক নার্ভ এরকম একটা মেজেন্টারির মধ্যে ঝুলে কি বলে অ্যান্টেরিয়র ইথময়েডাল আর্টারি। এখানে আমরা একটা নিপল পয়েন্ট দেখতেছি করোনাল সেকশনে, নিপল পয়েন্ট বিটুইন দ্য মিডিয়াল রেক্টাস এন্ড সুপিরিয়র অবলিক মাসেল। এখান দিয়ে আর্টারিটা এসে বের হয়ে ইথময়েড অথবা স্কাল বেস দিয়ে এসে তারপরে নেজাল ক্যাভিটিতে আসে, ক্রিব্রিফর্ম প্লেট দিয়ে নেজাল ক্যাভিটিতে আসে। তো এটা যদি কেরোস টাইপ 3 হয় 2 অথবা অ্যাডভান্স 2 হয়, তখন দেখা যাবে দিস মে বি ইন দ্য মেজেন্টারিক পজিশন, লাইক এরকম করে ঝুলে থাকবে। তখন সার্জারি করতে গেলে খুব ইজিলি ইনজুরি হওয়ার চান্স থাকবে। সো কেরোস টাইপিং 3 2 কোনটা আছে সেটা আমাকে বুঝতে হবে এবং সেখানে আর্টারির পজিশনটা জানতে হবে। তো স্যার আমরা মোটামুটি অ্যানাটমিটা এই পর্যন্তই স্যার, অ্যানাটমি এন্ড অ্যানাটমিক্যাল ভেরিয়েশন। স্যার বাবর আমার মনে হয়, হ্যাঁ বলো। প্যাথোলজিক্যাল কন্ডিশনগুলোতে যাওয়ার আগে স্যার কোনো ডিসকাশন করবেন কিনা একটু স্যার? না, সামান্য একটু ডিসকাশন করা দরকার, কারণ নাহলে মনোটোনাস হয়ে যাচ্ছে। জি স্যার, জি স্যার। আমি যেটা বলতে চাইছি সেখানে হলো যে আমরা যারা অডিয়েন্স আছি, আমরা সবাই জানি যে প্রফেসর বাবর has been showing us in a highly practical aspects that really necessary and our skill development এর জন্য আমাদের যে ইয়াংস্টাররা যারা এখানে জয়েন করছে তার মধ্যে বেশি আমাদের এই যে সার্জারি করা তারা কিন্তু যখন শুরু করবে, অলরেডি অনেকে শুরু করে দিছে, এবং কিছু কিছু জায়গায় সার্জারি কিন্তু মানুষ কিন্তু ধাক্কা খেয়ে পড়ে আবার উঠে দাঁড়াতে হয়। কাজে এই সার্জারি করতে যে দুই একটা জায়গার মধ্যে কিছু কিছু ছোটখাটো কমপ্লিকেশনও হবে, এটার মধ্যেই আবার উঠে আসতে হবে। সেটাই ফর দ্য বিগিনার্স আমি এনকারেজ করব এই জিনিসগুলোকে ভালোভাবে রিভিউ করার জন্য। একবার দুইবার দেখে যে সব জেনে যাব আর এত কঠিন জিনিসগুলো মনে রেখে দেব, ইনক্লুডিং এই যে একটা সিটি স্ক্যানের মধ্যে সুপিরিয়র অবলিক মিডিয়াল রেক্টাস মাসেল দেখেই চিনে ফেলবো, ব্যাপারটা কিন্তু এরকম না। কাজে আমি এখানে জিনিসগুলোকে অ্যানাটমিক্যাল সাইডটাকে ভালো করে বারবার রিভিউ করে আমরা সার্জিক্যাল সাইডে যাওয়ার জন্য আমরা ওইভাবেই যাচ্ছি। এবং প্রফেসর বাবর সে অনেক কাজ করে এই ফিল্ডে, যার কারণে জিনিসগুলো দেখাতে পারলো। আমি এই ব্যাপারে প্রফেসর মোহাম্মদ জাহিদুল আলম, প্রফেসর জাহিদুল আলম স্যার, স্যার প্লিজ ইউ পাস ইউর কমেন্ট। আপনি আনমিউট হন এবং আপনার কমেন্ট পাস করেন প্লিজ। Thank you very much, Khurshid. Baba, a lot of thanks. I have discussed things with you several times that you are the pioneer and you are the most confident person in this era of surgery. And it was very interesting topics because everybody of us, every time we are facing this sorts of disease, especially sinonasal problems. And beautifully you have explained. But one thing, and what I felt, like us, we are not beginner, but we are less learner, less expert. So the very important thing you have discussed, because actually sinonasal surgery is a blind track, blind way, and if you cannot navigate the way, every time, anytime, you will be in problem. That you have detailed very nicely. And very beginning, in short, what I'm telling, that at the very beginning, you have discussed about the very early stages of our investigation. There is a plain X-ray. What I remember, even Khurshid, you should also remember, in our early days, we used to depend on simple Waters view of sinus X-ray, whether it is a blowout fracture or it is a sinonasal opacity or it is even a malignancy. We could have some idea about the intactness of the wall and intactness of the roof of the sinus, like this. But still, the CT scan now, though the hazard of radiation is there, but still it is gold standard investigation, because you have mentioned that it is giving the idea of bone window. And especially for sinuses, Babur, what I felt, in your next presentation, if you can, the step-by-step one film vision, say, if you are discussing about the coronal view, if you start from the very beginning and if you go to the end, then actually changes and other anomalies can be very much nicely
deliberated for the beginners and for us also, because actually it is very tough to recall the skip or jumping pictures of any CT scan because we cannot correlate. But still then you have sliced it because time is very limited. And I appreciate what I was expecting from you. You have delivered the same thing, especially the dangerous thing, the variations of ethmoid cells, types of various ethmoid cells, which are really important for the complete clearance of the sinus drainage. You have mentioned it very nicely. And there are some special situation on OD cells. You have told that we should be very much careful about OD. Every chances of injuring the optic nerve and the carotid. We should be very much careful about the Kuros type 3 and type advanced type 2. Every chances of injuring the skull base. So I think it was very nice, Khurshid. Thank you, sir. And we are very much encouraged because we know that if we are in problem, Babur will be in our help. Thank you very much, sir, for your very nice comment. Thank you very much. Now we will be going to our next part, and we will hear from our panelists. Before that, I like to take some privilege. আমাদের আর কে নাথ দাদা এর আগে উনি বলেছিলেন যে উনি 1 মিনিট কথা বলবেন, আমাদের সবাই যখন বেশিরভাগ লোক যখন থাকে উনি সবার শেষে কিছু বলতে চাইছেন। রঞ্জিত কুমার নাথ উনি খুলনায় প্র্যাকটিস করেন এবং উনি আমাদের প্রথম 2-3 জন ফেলোর মধ্যে। দাদা নিজেই বলে, দাদা 1 মিনিটে আপনি সবাইকে একটু অ্যাড্রেস করেন। আমি প্রথমেই তোমাদের কাছে একটু মাপ চেয়ে নিচ্ছি যদি আমার কোথাও কোনো ভুল হয়ে থাকে। না, সেটা তার কারণ হচ্ছে একটা জিনিস, যেটা তোমরা টিচার যারা আছো তাদের উদ্দেশ্যে মেনলি বলি, কারণ তোমরা যা শেখাচ্ছ তোমাদের ছাত্ররা তাই শিখে। আমি তুমি করে বলছি, কারণ আমার মনে হয় আজকে যারা আছে তারা সবাই আমার জুনিয়র সম্ভবত। আমার সিনিয়র কেউ আছে কি? না, নাই। আচ্ছা, তারা সবাইকে তুমি করেই বলছি। সেটা হচ্ছে তোমরা যখন একজন স্পেশালিস্ট তৈরি করো, অর্থাৎ একজনকে ডিগ্রিটা দাও, তখন তাদেরকে কিছু লেসন দিয়ে থাকো। আমি একটা জিনিস দেখি, যারা আমরা প্র্যাকটিস করি তাদের মধ্যে আমি দেখি ম্যাক্সিমাম 90 to 95% ডাক্তাররা একটা অ্যান্টিবায়োটিক তার প্রেসক্রিপশনে থাকে। কিন্তু এই যে অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশনটা, এটা আমার কাছে খুবই একটা মানে সাংঘাতিক জিনিস মনে হয়। তার কারণ হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যখন আননেসেসারিলি প্রয়োগ করা হয়, সেখানে তার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে। তো সেই ক্ষেত্রে তাদের অন্তত শেখানো উচিত, একটা ছেলে বা একজন স্পেশালিস্ট যখন সে প্র্যাকটিস করে তখন তাকে বিবেচনা করা উচিত যে অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন আছে কিনা। এই যে আনএথিক্যাল অথবা কি বলবো ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে, এই জিনিসটা সম্বন্ধে আমাদের এখন থেকে যদি আমরা সচেতন না হই, তাহলে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিকের কি অবস্থা হবে সেটা আমরা নিজেরা আমরা অন্তত সিনিয়ররা বুঝতে পারি, জুনিয়রদেরকে এটা আরো বেশি বুঝতে হবে। তার কারণ হচ্ছে তারা এইসব প্র্যাকটিস করে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার একটা কি বলবো বা একটা উপদেশ যেটা, সেটা হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিকটা যেন প্রিভেন্ট করা যায়, সেভাবে তোমরা একটু মানে পদক্ষেপটা নেবে। এই জিনিসটা খুবই একটা মানে আগামী 20 বছরের মধ্যে একটা সাংঘাতিক একটা এর মধ্যে পড়ে যাবো আমরা। এখনোই দেখি অনেক অ্যান্টিবায়োটিক আমার কাছে আসছে, কিন্তু দেখি যে তা মানে ম্যাক্সিমাম কনভেনশনাল অল অ্যান্টিবায়োটিক্স আর রেজিস্ট্যান্ট। এইসব ক্ষেত্রে কি যে প্রবলেমে পড়তে হয় সেটা আমার থেকে তোমরা আরো বেশি ভালো জানো, কারণ তোমরা আমাদের থেকে হয়তো অনেক বেশি প্র্যাকটিস করো। কিন্তু এই জিনিসটা আমার মনে হয় তোমাদের এখন যারা টিচার আছো তাদের অন্তত এইটুকু মনে রাখা উচিত। দাদা, আমরা মেসেজটা পেয়েছি আপনার। সেটা একটু তোমরা একটু পদক্ষেপ নেবে, ইনডিসক্রিমিনেট ইউজ অফ অ্যান্টিবায়োটিক না হয়। এই জিনিসটা তোমরা হয়ে যাচ্ছে, তো আমরা আবার কন্টিনিউ করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় প্রফেসর হাসানুর রহমান নিয়ে সবাই আমরা অ্যাটেনশন দেব এবং অলরেডি হয়ে যাচ্ছে 11টা বাজে। হাফ এন আওয়ার। প্রফেসর বাবর, তুমি তোমার পার্ট। থ্যাংক ইউ স্যার। স্যার আমাকে শোনা যাচ্ছে স্যার? নাইস। তো ইমেজিং অফ দ্য সাইনাস আমরা যদি বলি, ইট ইজ সামটাইমস ইউজফুল ইন ডিজিজ ডায়াগনোসিস and usually useful to understand the extent of the disease and always useful for planning surgery and minimizing the complications. So
Imaging in any one or more forms is mandatory prior to sinus and skull base surgery. So sinonasal and skull base pathology, inflammatory diseases. আমি খুব তাড়াতাড়ি চলে যাব কারণ টাইমও কম। এরকম একটা এক্সরে যদি আমরা, এটা হলো একটা সিটি স্ক্যান, একটা পেশেন্টের আমরা যদি প্লেন এক্সরেও করি, এখানে হয়তো আমরা বুঝতে পারবো যে দিস ইজ সাইনোসাইটিস, বাট সিটি স্ক্যান করলে আমরা বুঝতে পারবো যে whether it is normal non-specific sinusitis or it is fungal sinusitis or other form of sinusitis. So এখানে আমরা সিটি স্ক্যান এবং প্লেন এক্সরে ডিফারেন্স হবে, কিন্তু আমরা সব ক্ষেত্রে সিটি স্ক্যান করতে পারবো না। এই জন্য আমাদেরকে, এবং পেশেন্টের ফ্যাসিলিটিসও অ্যাভেলেবল না, এবং পেশেন্টের এক্সপোজার অফ দ্য অ্যান্টি স্যার যেটা বললেন যে রেডিয়েশন, আননেসেসারি রেডিয়েশন এক্সপোজারও হইতে পারে। আমরা যদি পেশেন্টের এক্সরেতে সাইনোসাইটিস পাই, এবং স্যার যেটা বলছেন যে আননেসেসারি, আমাদের আরকেনাথ স্যার, আননেসেসারি অ্যান্টিবায়োটিক এবং ইরেশনাল ইউজ অফ অ্যান্টিবায়োটিক, র্যান্ডম ইউজ অফ অ্যান্টিবায়োটিক যদি আমরা না করতে চাই, এখানে আমরা বলি যে সাইনোসাইটিসে, নন স্পেসিফিক সাইনোসাইটিসে মিনিমাম বলে যে বইপত্রে মিনিমাম 3 উইকস অ্যান্টিবায়োটিক দেওয়ার জন্য। আমরা দেখা যায় যে প্রত্যেকটা পেশেন্টের 1 সপ্তাহ অ্যামোক্সিসিলিন, 1 সপ্তাহ লেভোফ্লক্সাসিন, 1 সপ্তাহ সেফুরোক্সিম খেয়ে আসছে, কোনোটাতেই কাজ করে না। তো আমি কোনোটাই অ্যাডিকুয়েট ডোজে দেই নাই। অ্যাডিকুয়েট অ্যান্টিবায়োটিকের ডোজ, ডিউরেশন এবং কোথায় কোন অ্যান্টিবায়োটিক ভালো কাজ করে সেগুলো বুঝে অ্যান্টিবায়োটিক দিতে হবে। ইরেশনাল অ্যান্টিবায়োটিক ইউজ করা যাবে না। তো এটা একটা নন স্পেসিফিক সাইনোসাইটিসের সিটি স্ক্যান। এখানে আমরা দেখি একটা ইকময়েডাল সাইনোসাইটিস এবং স্ফেনয়েডাল সাইনোসাইটিস। আর এখানে আমরা দেখতেছি অনেক সময় দেখা যায় পেশেন্ট ডিপ হেডেক নিয়ে আসে, কনভেনশনাল সিটি স্ক্যানে কোনো কিছু, কনভেনশনাল এক্সরেতে কোনো কিছু নাই, তখন আমরা মনে করি যে এটা তো অন্য কোনো কারণ, নিউরোলজিস্টের কাছে রেফার করি। কিন্তু দেখা যায় যে নিউরোলজিস্টও ট্রিটমেন্ট দিচ্ছে, বিভিন্ন রকম কোনো কিছু হচ্ছে না, নিউরোলজিক পেইন মনে করে দিতেছে। যখন আমরা সিটি স্ক্যান বা এমআরআই করি তখন দেখি যে পেশেন্টের স্ফেনয়েডাল সাইনোসাইটিস ডেভেলপ করে আছে। তো দিস ইজ ভেরি কমনলি ফাউন্ড, নট ভেরি রেয়ারলি ফাউন্ড, ইট ইজ ভেরি কমনলি ফাউন্ড। এখানে আমরা একটা নেজাল মাসের মতো দেখতেছি। পেশেন্ট আমাদের হাসপাতালে ভর্তি ছিল উইথ লিউকেমিয়া। তো কতদিন পরে হঠাৎ করে সে তার একটা নাকে বললো, যেমন নাক ব্যথা করে, মাথা ব্যথা করে, এবং নাকে একটা নেজাল মাস নিয়ে আসছে। আমরা সিটি স্ক্যান করে এরকম একটা ইমেজ পাইলাম। পরে দেখা গেল সেটা ছিল একটা কনসাবুলোসা সাইনোসাইটিস উইদিন দ্য কনসাবুলোসা। এখানে আমরা দেখি কনসাবুলোসা, এবং এখানে দেখতেছি আমরা 3 ডাইমেনশনাল সিটি স্ক্যানে দেখতেছি, ইমেজে দেখতেছি এখানে কালেকশন উইদিন দ্য এয়ার সেল ইন দ্য কনকাবুলোসা। তো এখানেও সাইনোসাইটিস হইতে পারে। Another inflammatory disease is mucocele. We can see the frontal mucocele, huge frontal swelling. The treatment is simple, endoscopic uncapsulation এবং আনক্যাপিং করে দিতে হবে, এবং এখানে মার্সুপিয়ালাইজেশন করে দিতে হবে। This is an inflammatory disease. CT scan and MRI, T2-weighted MRI যে হাই ইন্টেন্সিটি, এবং সিটি স্ক্যানে দেখা যাইতেছে হাইপোডেন্স একটা শ্যাডো। এখানে দেখতেছি আমরা আইসোডেন্স শ্যাডো ইন সিটি স্ক্যান। সো whether it is mucocele or tumor, সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বুঝতে গেলে যদি আমরা একটা কন্ট্রাস্ট সিটি স্ক্যান করি, দেখা যাবে যে মিউকোসিল কোনো কন্ট্রাস্ট নেবে না, বাট এটা যদি কোনো টিউমার হয়ে থাকে ইট উইল টেক কন্ট্রাস্ট। তো এটা দেখেই আমাদেরকে, এবং এখানে বোন ডিস্ট্রাকশনও আছে, আমরা মনে করতে পারি দিস ইজ এ ম্যালিগন্যান্ট ডিজিজ। বোন ডিস্ট্রাকশন আছে, আইসোডেন্স একটা শ্যাডো আছে, দিস ইজ এ ম্যালিগন্যান্ট ডিজিজ বলেই প্রথমেই রোগীকে ঘাবড়াই দিলাম। সো এখানে একটা যদি আমরা কন্ট্রাস্ট করি অথবা যদি এমআরআই করি, তখন বোঝা যাবে এটা হাইপার ইন্টেন্স একটা T2-weighted হাইপার, T1 এ আইসোডেন্স পাওয়া যেতে পারে, বাট T2 তে হাইপার ইন্টেন্স পাওয়ার সম্ভাবনা আছে। কন্ট্রাস্ট করলে আমরা বুঝতে পারবো দিস ইজ নট ম্যালিগন্যান্ট ডিজিজ। এখানেও এরকম বোন ডিস্ট্রাকশন আছে, অরবিটাল এক্সটেনশন, মনে হবে দিস ইজ এ ম্যালিগন্যান্ট ডিজিজ, বাট কন্ট্রাস্ট করলে সেটা আমরা বুঝবো এখানেও ম্যালিগন্যান্ট ডিজিজের মতো মনে হচ্ছে। Sphenoidal mucocele, we can see sphenoidal. We get many cases of sphenoidal mucocele, particularly in our center, এবং পেশেন্ট ডিপ হেডেক নিয়ে আসে, হঠাৎ করে দেখা যায় যে পেশেন্টের খুব মাথা ব্যথা শুরু হয়ে গেছে। একটা পার্টিকুলার পেশেন্ট নিয়ে আমি ডিসকাস করতেছি এখানে।
ডিপ সেন্ট্রাল হেডেক, রিসেন্ট লস অফ ভিশন, টোসিস এবং অপথালমোপ্লেজিয়া নিয়ে আসছে রোগীটা। আমরা সিটি স্ক্যান করে এরকম একটা আইসোডেন্স শ্যাডোর মতো পেলাম, যেটাকে অ্যাপারেন্টলি মনে হবে একটা ম্যালিগন্যান্ট ডিজিজ, বোন ডিস্ট্রাকশন আছে এরকম আছে, বাট অ্যাকচুয়ালি এখানে আমরা দেখতেছি যে এক্সপানসাইল লিশন, কোনো বোন ডিস্ট্রাকশন থাকলেও বোনগুলোকে পুশিং ইফেক্ট আছে। তো এই পেশেন্টটার ছিল মিউকোসিল, এবং মিউকোসিলের মধ্যে সাডেনলি ইনফেকশন ডেভেলপ করছে, তার অপথালমোপ্লেজিয়া ডেভেলপ করছে এবং লস অফ ভিশন। আমরা দেখতেছি লেফট আই ইজ নট মুভিং ইন এনি ডিরেকশন। পরে সার্জারি করার 2 মাস পরে অপথালমোপ্লেজিয়াও রিকভার হয়ে গেছে এবং তার ভিশনটাও ফিরে আসছে। বাট অপটিক নার্ভ ইজ ভেরি সেন্সিটিভ। আমরা বলি যে খুব তাড়াতাড়ি 48 to 72 আওয়ার্সের মধ্যে যদি ইন্টারভেনশন না করা যায় তাহলে হয়তো ভিশন ফিরে নাও আসতে পারে। সো এই ধরনের ডিজিজ যেগুলো ডিপ সেন্ট্রাল হেডেক, এনি ব্লারিং অফ ভিশন, এগুলো নিয়ে আসে, এগুলো অবশ্যই সিটি বা এমআরআই করে দেখতে হবে। খুব তাড়াতাড়ি না করলে প্রবলেম হয়। আমরা এরকম অনেক কেস পাই যেগুলো ভিশন লস, একদম টোটাল ব্লাইন্ডনেস নিয়ে আসে, বাট ফাইনালি আর ভিশন ফিরে আসে না। এখন আমরা আরেকটা ইনফেক্টিভ ইনফ্ল্যামেটরি ডিজিজ ফাঙ্গাল সাইনোসাইটিস। ফাঙ্গাল সাইনোসাইটিসে আমরা একটা ডায়াগনস্টিক পয়েন্ট আমরা এখানে দেখব, কতগুলা হাইপারডেন্স শ্যাডো থাকে। এই শ্যাডোগুলা দিস আর ডিউ টু হেভি মেটালস অ্যাকুমুলেশন অফ দ্য ম্যাঙ্গানিজ, কপার, ক্যালসিয়াম, বিভিন্ন কিছু জমা হয়, এজন্য হাইপারডেন্স শ্যাডো পাওয়া যায়। এখানে আমরা দেখতেছি অনেকগুলা হাইপারডেন্স শ্যাডো আছে। এর বাইরে যেটা হাইপোডেন্স শ্যাডো, দিস ইজ ডিউ টু মিউকোসাল থিকেনিং, ইনফ্লামেশন, মিউকোসাল থিকেনিং এজন্য হাইপোডেন্স। এমআরআইতে পাওয়া যাবে উল্টা, এমআরআইতে এখানে আসবে হাইপোডেন্স, হাইপো ইন্টেন্স, আর এখানে আসবে হাইপারডেন্স। যেহেতু ইনফ্লেমড মিউকোসাতে ফ্লুইড অ্যাকুমুলেশন থাকে, পানি বেশি থাকে, ইডিমা। দিস ইজ এ ফাঙ্গাল সাইনোসাইটিস। এখানেও ফাঙ্গাল এক্সপানশন, এত বেশি এক্সপানশন হয়ে গেছে, বনি ডিস্ট্রাকশন আছে, প্রথম নজরে হয়তো মনে হইতে পারে ম্যালিগনেন্সি, বাট ফাঙ্গাল সাইনোসাইটিস এখানেও কোনো কন্ট্রাস্ট নিবে না, সো ইট উইল নট বি কন্ট্রাস্ট এনহ্যান্সিং। এখানে দেখা যায় ইন্টো অরবিটাল এক্সটেনশন আছে, বাট এগুলোতে কোনো কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্ট হবে না এবং এমআরআই তে অপোজিট পিকচার পাওয়া যাবে। ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন, aspergillosis, granulomatous, এখানে ইন্ট্রাক্রেনিয়াল এক্সটেনশন দিছে ফাঙ্গাল সাইনোসাইটিস। সো যদি আমরা দেখি যে এরকম একটা লিশন এক্সটেন্সিভ বনি ডিস্ট্রাকশন আছে, হুট করে বলার দরকার নাই দিস ইজ ম্যালিগনেন্সি। এরকম অনেক সময় ভুল হয়ে যায়। আমরা এমনও দেখছি যে ফাঙ্গাল সাইনোসাইটিস টোটাল ম্যাক্সিলেক্টমিতে অরবিটাল এক্সেন্টারেশন করা হয়ে গেছে, পরে আসছে ফাঙ্গাল সাইনোসাইটিস। সো আমাদেরকে খুব কেয়ারফুল হওয়া লাগবে। আরেকটা আমরা বলি যে ব্ল্যাক সাইনাস, এখানে এদিকে আমরা কন্ট্রাস্ট এমআরআই তে দেখতেছি নর্মাল টার্মিনেট গুলা, মিডল টার্মিনেট, ইনফেরিয়র টার্মিনেট, এদিকে মিডল টার্মিনেট, এগুলো সব হাইপার ইন্টেন্স আসছে, কন্ট্রাস্ট নিয়েছে, বাট এটা ব্ল্যাক আসছে, এই টার্মিনেটটা ব্ল্যাক, এগুলো ব্ল্যাক আসছে, এটা মিডিয়াল ওয়াল অফ দ্য ম্যাক্সিলা ব্ল্যাক আসছে, সুপিরিয়র ওয়াল অফ দ্য ম্যাক্সিলা ইজ ব্ল্যাক, অল দিস এরিয়া ইজ ব্ল্যাক। ব্ল্যাক মানে এখানে কন্ট্রাস্ট আসে নাই। তাহলে কন্ট্রাস্ট না আসার কারণ হলো এখানে ভাস্কুলারিটি জিওপার্টাইজড হয়ে গেছে, এখানে ভেসেল গুলা সব ইয়ে হয়ে ফাঙ্গাল ইনফেকশনের কারণে সব ব্লক হয়ে গেছে ভাস্কুলাইটিস হয়ে। দিস ইজ ডিউ টু ইনভেসিভ মিউকরমাইকোসিস। সো এটা হলো, দেন আসে নিউপ্লাস্টিক ডিজিজ। এখানে আমরা একটা ডিজিজ দেখতেছি, এখানে দেখতেছি আমরা একটা কন্ডিশন, নিউপ্লাস্টিক কন্ডিশন। এটা বিনাইন না ম্যালিগনেন্ট, এটা আমরা কি করে বুঝবো, অথবা ইনফ্ল্যামেটরি কিনা? এখানে দেখতেছি আমরা একটা আইসোডেন্স শ্যাডো, বনি ডিস্ট্রাকশন আছে, ম্যাক্সিলার পোস্টেরিয়র ওয়াল নাই, এদিকে পোস্টেরিয়র ওয়াল নাই, মিডিয়াল ওয়ালে একটু এক্সপেন্সাইল মনে হচ্ছে, এখানে ইনফ্রাটেম্পোরাল ফোসা, টেরিকোপ্যালাটাইন ফোসা, ইভেন চিক পর্যন্ত চলে আসছে, এবং দিস ইজ এ ম্যালিগন্যান্ট ডিজিজ। এখন এইখানে দেখা যায় একটা ডিজিজ আছে, সেটা ম্যালিগন্যান্ট না বিনাইন আমি কি করে বুঝবো? দেখা যাচ্ছে এখানে কোনো বনি ডিস্ট্রাকশন নাই, বরং বোন এখানে থিকেনিং আছে এই পাশে, ক্রনিক একটা ডিজিজের কারণে বনে এখানে হাইপারঅস্টোসিস বা স্ক্লেরোসিস, বনি স্ক্লেরোসিস হয়ে এদিকের বোনটা বেশি ঠিক। তাহলে এটা একটা লং টার্ম কন্ডিশন। এবং তাইলে এটা কি ফাঙ্গাল সাইনোসাইটিস অর ক্রনিক সাইনোসাইটিস? নো। এন্ট্রোকোনাল পলিপ? তাও না। কেন? এটা কন্ট্রাস্ট নিয়েছে, অতএব এটা
এন্ট্রোকোনাল পলিপ কখনো কন্ট্রাস্ট নিবে না। This may be inverted papilloma, benign neoplastic condition, possibly inverted papilloma. এখানে যেমন এন্ট্রোকোনাল পলিপ, হতে পারে। এখানে কন্ট্রাস্ট নেয় নাই, সো ইট ইজ এন্ট্রোকোনাল পলিপ। কন্ট্রাস্ট এন্ড নন কন্ট্রাস্টের মধ্যে নন কন্ট্রাস্ট এনহ্যান্সিং, সো ইট ইজ এন্ট্রোকোনাল পলিপ। যদি এখানে কন্ট্রাস্ট নিত আমরা মনে করতাম একটা বিনাইন নিউপ্লাস্টিক ডিজিজ মনে করতাম। আবার যদি কন্ট্রাস্ট নেয়, বোন এখানে দেখা যায় নন কন্ট্রাস্ট এনহ্যান্সিং, কিন্তু এখানে বোন ডিস্ট্রাকশন আছে, বোন ইরোশন বা ডিস্ট্রাকশন আমরা যাই বলি, বোনের সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না, বাট it is an inflammatory disease, it is not neoplastic because there is no contrast enhancement here. MRI তে আমরা আবার দেখি সেখানে hyper intense shadow, so this may be entroconal polyp. এখানে আবার দেখতেছি আমরা কন্ট্রাস্ট নিয়েছে বাট কোনো বনি ডিস্ট্রাকশন নাই, so possibly this is a benign neoplastic condition. এখানে কন্ট্রাস্ট নেওয়া হয়েছে এবং বনি ডিস্ট্রাকশনও আছে এবং tumor extended to the infratemporal fossa and pterygopalatine fossa, so this is a neoplastic condition radiologically, malignant neoplasm. এখানে inverted papilloma একটা স্পেসিফিক ফিচার আছে, ইন T2 weighted MRI আমরা এখানে দেখতেছি কতগুলো স্ট্রাইয়েশন আছে এন্ড স্পেসিফিক ডিরেকশনে কতগুলো স্ট্রাইয়েশন আছে। ডিরেকশনটা থাকে ইনভার্টেড প্যাপিলোমা ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ থেকে উঠে এবং যেইখান থেকে অ্যারাইজ করে সেই দিকে স্ট্রাইয়েশনটা থাকে ইউজুয়ালি striations. This is the almost diagnostic of inverted papilloma. It is called cerebriform appearance. This is an inverted papilloma, T2 weighted image. So এখানে আমরা দেখতেছি, আচ্ছা ঠিক আছে। এখন ভাস্কুলার লিশন গুলা যদি খুব হাইপার ইন্টেন্স হয়, হাইপার ডেন্স হয় ইন কন্ট্রাস্ট সিটি, এখানে আমরা দেখি একটা লিশন আছে আইসোডেন্স শ্যাডো, আফটার কন্ট্রাস্ট দিস ইজ হাই ডেন্সিটি ইজ ভেরি হাই, হাইপার ডেন্স, সো দিস ইজ এ ভাস্কুলার লিশন। এখানে আরেকটা ভাস্কুলার লিশন আমরা দেখতেছি, দিস ইজ হাইপার ডেন্স ইন কন্ট্রাস্ট, so this is a vascular lesion. Here is a lesion isodense shadow which is hyperdense in post contrast image, এবং এটা যে লোকেশন আমরা যেটা বলছি ডিজিজ লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। আমরা দেখতেছি পোস্টেরিয়র পার্ট অফ দ্য ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজের রিলেশনে টিউমারটা আছে এবং এটা ইনফ্রাটেম্পোরাল ফোসা এক্সটেন্ড করছে এবং পসিবলি ইট ইজ মোস্ট লাইকলি ইট ইজ এনজিওফাইব্রোমা, কারণ এর বয়স একটা মেল পেশেন্ট 15 বছর বয়স, লোকেশন এবং hyperdense in post contrast CT, so this is most likely angiofibroma. এখানে একই জিনিস hyperdense in post contrast এবং দেখা যাচ্ছে যে এটা pterygopalatine fossa হয়ে infratemporal fossa চলে আসছে। সো আমরা জানি এর ন্যাচারাল এক্সটেনশন রুট গুলো সামনে nasal cavity, পিছনে ল্যাটারালি কোন দিকে যায় এগুলো আমরা জানি, so this is most likely entroconal angiofibroma. এখন একটা পেশেন্টের আমরা এই ইমেজটা যখন দেখি আমরা হয়তো মনে করব দিস ইজ এ অস্টিওমা, বাট যখন আমরা বোন উইন্ডো করি তখন দেখি যে এর আউটার শেলটা হলো হাইপারডেন্স বাট ভিতরে হাইপোডেন্স অর গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, দিস ইজ ফাইব্রাস ডিসপ্লাসিয়া অর অসিফাইং ফাইব্রোমা। সো শুধু নর্মাল প্লেন সিটি না করে বোন উইন্ডো সিটিও করতে হবে যদি আমরা এরকম কিছু চিন্তা করি। এখানে আমরা একটা দেখি টিউমার আছে নেজাল ক্যাভিটিতে এবং সাইনাসে which is hyperdense এবং বোন ডিস্ট্রাকশন আছে, অরবিটাল এক্সটেনশন আছে, ইরেগুলার মার্জিনস আছে, সো ইট ইজ মোস্ট লাইকলি ম্যালিগন্যান্ট টিউমার। দিস ইজ অলসো এরকম একটা টিউমার যেটা হাইপারডেন্স মানে বলে কন্ট্রাস্ট এনহ্যান্সিং টিউমার ইন দ্য নাসোফ্যারিংস causing local bony destruction and cleval erosion. This is non-contrast, this is contrast, so it's most likely nasopharyngeal carcinoma. Now neuroendocrine tumor, এটা সাধারণত nasal cavity তে usually midline tumor posterior part of the nasal fossa এবং skull base হয় এবং irregular contrast enhancement হয়, so এরকম যদি হয় সিটি স্ক্যানে এবং irregular contrast enhancement in MRI,
দিস ইজ মোস্ট লাইকলি ইনভার্টেড প্যাপিলো কি বলে নিউরোএন্ডোক্রাইন টিউমার, অলফ্যাক্টরি নিওপ্লাস্টোমা। এটা একটা ক্যারেক্টারিস্টিক ফিচার আছে, কখনো কখনো হয়, সবসময় হয় না। পেরিটিউমারাল সিস্ট। নাও দা ফর বোন আমরা বোন উইন্ডোতে ফ্র্যাকচার এবং সিএসএফ রাইনোরিয়া এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের হেল্প করে দেন। ল্যাটারাল ল্যামিনাতে একটা ডেইসেন্স আছে এবং এখানে ইন্টারক্রেনিয়াল কন্টেন্টস গুলো বের হয়ে চলে আসছে। লিক ইন দ্য ল্যাটারাল ল্যামিনা। এখানে আমরা অনেক সময় বনি ডিফেক্টটা আমরা অনেক সময় সিটি স্ক্যানে যদি না বুঝতে পারি, তাহলে টি2 ওয়েটেড এমআরআই উইথ ফ্যাট সাপ্রেশন যদি আমরা করি, তাহলে দেখা যায় যে সেরিব্রাল ফ্লুইডটা ক্রেনিয়াল ক্যাভিটি থেকে নেজাল ফোসায় চলে আসছে। তো এখানে আমরা একটা জিনিস বলছিলাম যে আমরা কোন ইমেজটা চুজ করব যেটা সবচেয়ে লেস কস্টলি এবং লেস অ্যাকুরেট সেটা আমরা ব্যবহার করব। এমআরআই ইজ মোর কস্টলি, সিটি স্ক্যান ইজ লেস কস্টলি, এবং বোন উইন্ডো সিটি করে ইন মোস্ট অফ দ্য কেসেস সিএসএফ রাইনোরিয়া ডায়াগনোস করা যায় বোন উইন্ডো সিটি করে। এবং আমরা দেখি যে অনেক সময় আননেসেসারি সিটি সিস্টার্নোগ্রাম, এমআরআই সিস্টার্নোগ্রাম এগুলা করা হয়, এগুলা করে শুধু শুধু রোগীকে কষ্ট দেওয়া হয়। বাট আমি মনে করি মানে আপনাদের দোয়ায় I have done more 202 cases of CSF rhinorrhea এবং অনেকগুলো কনজারভেটিভেও ভালো হয়েছে, এবং মোস্ট অফ দ্য কেসেসে I find the defect site with bone window CT, high resolution bone window CT, coronal and axial. This is the most appropriate 0.5 to 1 millimeter contiguous section যদি করি আমরা, তাহলে in most of the cases we can find the leakage site or gauge the leakage site. এখানে আমরা দেখতেছি, এখানে আমরা কোনো ডিফেক্ট কিছুতেই কোনো কিছু পাইনি, বাট এখানে হাই ইন দ্য আপার পার্ট অফ দ্য নেজাল ফোসা একটা আইসোডেন্স শ্যাডো আছে, কিন্তু কোনো বনি ডিফেক্ট বোঝা যায় নাই। দিস ইজ ডিউ টু মিউকোসাল থিকেনিং। এখানে সিএসএফ ইজ ফরেন ফর দ্য নেজাল ফোসা, এখানে মিউকোসাল থিকেনিং হয়, মিউকোসাল রিঅ্যাকশন হয়। এখান থেকে আমরা গেজ করতে পারি, অনেক সময় আমরা ডিফেক্ট যে পাই তা না। এখানে যেমন ইন্টারক্রেনিয়াল কন্টেন্ট নিচে নেমে চলে আসছে, এখানে আবার অ্যাক্সিয়াল সেকশন, এখানে আমরা একটা নেজাল ফোসা এখানে যেমন কন্টিনিউয়াস, এখানে একটা আমরা শ্যাডো পাচ্ছি। তো দিস মোস্ট প্রবাবলি মিডল পার্ট অফ দ্য ক্রিবিফর্ম প্লেট এখানে একটা ডিফেক্ট আছে। একইভাবে এখানে আমরা দেখতেছি ল্যাটারাল অফ দ্য স্ফেনয়েড একটা বনি ডিফেক্ট। এখানে হাই রেজলিউশন বোন উইন্ডো সিটি করলে আমরা ম্যাক্সিমাম কেসেই ডিফেক্ট। এটা একটা আনইউজুয়াল কেস, এখানে আমরা দেখতেছি পিটুইটারি ফোসাতের ফ্লোরে বনি ডিফেক্ট আছে এবং স্ফেনয়েডে ফ্লুইড আছে। এই পেশেন্ট এসেছিল সিএসএফ লিকেজ নিয়ে, বাট আমরা সিটি স্ক্যান করে দেখলাম তার এখানে একটা পিটুইটারি টিউমার which is causing CSF leakage. এটা একটা সিটি সিস্টার্নোগ্রাম, আমরা এখানে দেখতেছি ক্রিবিফর্ম প্লেট দিয়ে একটা লিকেজ, সিএসএফ লিকেজ, সিটি সিস্টার্নোগ্রাম। আমরা বলছিলাম যে সব সময় আমাদের ইমেজকে ক্লিনিক্যাল ফাইন্ডিংস এবং পারঅপারেটিভ ফাইন্ডিংস এর সাথে মিলাতে হবে। এখানে আমরা দেখতেছি যে স্ফেনয়েডে কালেকশন আছে, ফ্লুইড কালেকশন, সিএসএফ লিক। আমরা যদি ধরে নিই সিএসএফ এই আছে, সিএসএফ এখানে আছে, তাইলে হবে না। আমরা এন্ডোস্কোপিতে দেখলাম যে দিস ইজ স্ফেনয়েডাল ওপেনিং এবং ফ্লুইড ইজ কামিং ফ্রম অ্যাবাভ। এখন দেখতেছি আমরা ক্রিবিফর্ম প্লেটে লিক হয়ে গিয়ে স্ফেনয়েডে গিয়ে কালেকশন হচ্ছে। সো আমরা যদি আগে ভালো করে এন্ডোস্কোপি না করে সোজাসুজি স্ফেনয়েডে ঢুকে যাই, আমরা লিক নাও পেতে পারতাম। সো উই হ্যাভ টু কোরিলেট দ্য রেডিওলজিক্যাল ফাইন্ডিংস উইথ ক্লিনিক্যাল অ্যান্ড পারঅপারেটিভ ফাইন্ডিংস। কনজেনিটাল ডিফেক্টস আমাদের এগুলো আমাদের বিএসএমইউ পেশেন্ট, এখানে আমরা স্কাল বেস ডার্ময়েডস, এখানে যেমন কর্নেল অ্যাট্রেসিয়া, এটা কি মেমব্রেনাস অর বনি সেটা বোঝার জন্য আমি সিটি স্ক্যানের হেল্প নিতে পারি। মেমব্রেনাস এবং বনি হলে আমার এখানে ট্রিটমেন্ট প্ল্যানিং এ অনেক ডিফারেন্স হয়ে যাবে, কিছু ডিফারেন্স হয়ে যাবে। যে কনজেনিটাল স্কাল বেস ডিফেক্ট, দিস ইজ এ হিউজ মেনিঙ্গোএনকেফালোসিল, আমাদের বিএসএমইউ পেশেন্ট মেনিঙ্গোএনকেফালোসিল, we can see the bony defect in the skull base. This is a chordoma. Chordoma একটা, this is also a developmental notochordal tumor. এখানে কতগুলো সুন্দর স্পেসিফিক কিছু ফাইন্ডিংস আছে। এখানে সিটি স্ক্যান আমরা দেখতেছি স্পটেড ক্যালসিফিকেশনস এন্ড বনি ডিফেক্টস। এটা সাধারণত মিড লাইনে হয়, ক্লেভাল টিউমার, সিটি স্ক্যানের কিছু ফাইন্ডিংস আছে এবং এমআরআই তেও কিছু স্পেসিফিক ফাইন্ডিং থাকে।
heterogeneous bony enhancement, midline tumor, capsulated tumor. These are used some diagnostic points of the notochordal tumor, that is the chordoma. আমার মনে হয় আমরা আচ্ছা এখন আমাদের এখানে ইমেজিং এর আরো একটা ইম্পর্টেন্স আছে যে আমরা এটা দিয়ে বুঝতে পারি যে যদিও ইন্টারক্রেনিয়াল এক্সটেনশন হয় whether it is extradural or intracranial ইন্ট্রাডুরাল যদি হয় আর এক্সট্রাডুরাল যদি হয় আমাদের ট্রিটমেন্ট প্ল্যানিং এ অনেক ডিফারেন্স হয়ে যাবে। সো এখানে আমরা যেটা পাই এমআরআই তে যে টিউমার যদি এক্সট্রাডুরাল হয় এখানে ডুরাল এনহ্যান্সমেন্ট হয় এবং বিটুইন দ্য ডুরা এন্ড টিউমার দেয়ার ইজ এন হাইপার ইন্টেন্স লাইন গ্যাপ, দিস ইজ এক্সট্রাডুরাল টিউমার। এই শ্যাডোতে আমরা দেখতেছি এখানে ডুরাল এনহ্যান্সমেন্ট আছে, থিন হাইপার ইন্টেন্স লাইনও আছে। Here the tumor is extradural, intracranial but extradural, but here there is no dural enhancement এবং there is no hypointense line. So there is intracranial, intradural, intracranial extension, and there is edema. যেখানে intracranial extension থাকবে সেখানে সারাউন্ডিং এডিমাও থাকবে। সো এটা বোঝার জন্য আমাদের এমআরআই এর খুব ইম্পর্টেন্স আছে। স্যার খুরশিদ স্যার, থ্যাংক ইউ। হ্যালো হ্যাঁ স্যার, এখন আপনি যদি একটু ডিসকাস করার পরে আপনি যদি বলেন মানে এখন DWI খুব কমনলি প্র্যাকটিস হচ্ছে, যদি আপনি বলেন আমি 5 মিনিটের জন্য একটু কথা বলবো এখন অথবা আফটার সাম ইন্টারাপশন। আফটার সাম ডিসকাশন আমরা তুমি DWI সম্পর্কে বলো। স্যার একটু বলবো স্যার, খুব দরকার স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলবো যে প্রফেসর হাসানুর রহমান বাবর যে সমস্ত জিনিস সম্পর্কে ডিসকাস করেছেন আপনারা সবাই জানেন যে এগুলা অনেক ডেপথ লেভেলের, বাট একটা জিনিস খুব পরিষ্কার এবং আমরা সবাই জানি বোথ ইন আন্ডার গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস ফর দেয়ার স্টাডিজ অ্যান্ড দেয়ার এক্সামিনেশনস এভরিহোয়ার একটা এক্সরে আমরা আন্ডার গ্রাজুয়েশনে সব বেশি দিয়ে থাকি, সিটি স্ক্যান যদিও নিউ টেন্ডেন্সি দেয়ার একটা দুইটা করে ইজি দিচ্ছেন, এবং পোস্ট গ্রাজুয়েশনে কিন্তু সিটি স্ক্যান, এমআরআই এবং স্পেশালি সাইনাস এই রিজিয়নের ইনভেস্টিগেশন সবসময় একটা না দুইটা না তিনটা জায়গার মধ্যে থাকেই, এবং এটা ছাড়া তো আমাদের ইএনটি অলমোস্ট হয়ই না। কাজেই আমরা এই কথা বলবো, এবং আমরা যখন এমবিবিএস পড়ছিলাম এবং আমাদের স্যাররা শুধু এই কথা বলছিলেন যে আমি শুভেন্দু মজুমদার স্যারকে এটার উপরে কমেন্ট করতে বলবো যে তখন আমাদেরকে বলতেন যে তোমরা এক্সরে সাইনাস ভিউ এই কথা পর্যন্ত মনে রেখো, এর চেয়ে বেশি আর মনে রাখা লাগবে না। ওইটুকুই ছিল আমাদের ইন দ্য বিগিনিং আন্ডার গ্রাজুয়েশনে। পরবর্তীতে যখন আমরা স্পেশালিটি করেছি তখন আমরা দেখেছি যে সবাই আমাদেরকে এটার জন্য আজকে যে ইনডেপথ ডিসকাশন হয়েছে বোথ ইন অ্যানাটমি অ্যান্ড প্যাথোলজি, আমাদের স্পেশালিস্টরা অনেকেই আছেন এবং ট্রেনিরা আছেন, আমরা বলবো যে এগুলোর দিকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করার জন্য এবং এগুলাতে কাজ করে এগিয়ে যাওয়ার জন্য। আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজিং শোনার আগে আমি শুভেন্দু মজুমদার স্যারের কমেন্ট শুনবো। স্যার প্লিজ আনমিউট করেন স্যার, এবং আপনি আপনার কমেন্ট করেন। আপনি স্যার 5 থেকে 7 মিনিট সময় নেন স্যার, বেশি না নিয়ে আমাদেরকে স্যার একটু এনলাইটেড করেন উইথ ইউর হিউজ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ। উই ওয়ান্ট টু শেয়ার হিয়ার your sharing of your wisdom, please. Thank you, sir. Thank you, Khurshid Majumdar sir and Babur sir. Can you hear me? Yes, we are very clear. Yes sir. I feel proud যে আপনারা আমাকে আপনাদের সঙ্গে অ্যাড করে নিয়েছেন, এবং very much needed the radiologist and clinicians correlation. কারণ আপনারা কোনটা চান, আমরা কেউ কি লিখি, এটা যদি ইন্টারাকশন না হয় তাহলে অ্যাকচুয়ালি আমাদের রিপোর্টিং কোয়ালিটিও ডেভেলপ করে না এবং আপনাদের রিকোয়ারমেন্টও ফুলফিল হয় না। তো সেই ক্ষেত্রে আজকে আমি নিজেও উপকৃত হয়েছি, এবং বাবর স্যার এত ডিটেলস যে এইটা হাইয়েস্ট লেভেলের ডিটেলসে উনি বলেছেন, নট ফর দি বিগিনার বাট ফর দি এক্সপার্ট ওপিনিয়ন। এবং স্যার ডিটেলসই বলেছেন। এখন আরেকটা কথা আমি রেডিওলজিস্ট হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে যে সিটি অ্যান্ড এমআরআই করতে গেলে আমাদের কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল আমরা রুটিনলি ফলো করি, এবং সিটিতে আমরা কখনো মাল্টিপ্ল্যানিং করি না। ইউজুয়ালি আমরা রিকনস্ট্রাকশন করি, আমরা অ্যাক্সিয়াল কাট নেই
তারপরে আমাদের প্রয়োজন অনুসারে আমরা করোনাল এবং স্যাজিটাল রিকনস্ট্রাকশন করি এবং প্রয়োজন অনুসারে স্লাইস থিকনেস আমরা ঠিক করি যে এটা 5 মিলিমিটার হবে না 1 মিলিমিটার হবে না 5 মিলিমিটার এরকম। তো এমআরআই এর ব্যাপারে যেটা, এমআরআই সবসময় মাল্টিপ্লানার এবং এতে অনেকগুলো সিকোয়েন্স আছে, T1, T2 এবং স্পেশাল সিকোয়েন্সেস, এবং যেটার কথা বলতেছেন বাবর স্যার DWI, এই ডিফিউশন ইমেজেস দিয়ে আমরা যেমন কোনটা টিউমারাস কন্ডিশন কোনটা নন টিউমারাস কন্ডিশন সেগুলোকে আমরা আলাদা করতে পারি। অর্থাৎ যদি টিউমার হয় তাহলে সেটার মধ্যে ডিফিউশন রেস্ট্রিক্টেড থাকবে না, কারণ এটা সেলুলার লেভেলে ফ্লুইড মুভমেন্ট করবে। তো সেই জন্য এরকম আরো অনেক সিকোয়েন্স ডেভেলপ করেছে। তো আমি যেটা বলবো স্যার সেটা হচ্ছে যে স্যারকে শোনা যাচ্ছে না মনে হয় নাকি? হ্যালো শোনা যাচ্ছে না, শুনতেছি না স্যার, স্যারকে শোনা যাচ্ছে না মনে হয়। শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। শুভেন্দু মজুমদার স্যার, আপনাকে শোনা যাচ্ছে না। আপনার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কিনা কি জানি। ও স্যার উঠে গেছিলেন। স্যার আপনি ডিসকানেক্ট হয়ে গেছেন। সরি স্যার, কারেন্ট আইপিএসও শাটডাউন হয়ে গেছে। ওকে, নো প্রবলেম। তো স্যার যেটা সেটা আমি বলবো যে যারা পোস্ট গ্রাজুয়েশন স্টুডেন্ট এবং ইয়াং ডক্টরস এরা যদি প্রবলেম বেসড করে, দ্যাট ইজ সিটি স্ক্যান, এমআরআই, এগুলো বোঝার জন্য ডিপার্টমেন্টে যায় এবং নলেজ শেয়ার করে, তাহলে এটা ওই বিগিনারদের জন্য অনেক উপকার হবে। আরেকটা জিনিস যেটা, যেমন বিএসএমএমইউ এখন প্যাক সিস্টেম চালু হচ্ছে, এবং আমরা যদি এটা ইন্টার ডিপার্টমেন্টাল কমিউনিকেশন করতে পারি, কানেকশন দিয়ে দিতে পারি, তাহলে ইমেজগুলো অটোমেটিক্যালি আপনাদের কাছে চলে যাবে। শুধুমাত্র আমরা ইমেজ দেখে আসলে ডায়াগনোসিস করতে পারি না। এটাকে যদি আমরা রিয়েল টাইমে না দেখি এবং এটাকে যদি কনসোলে বসে আমরা এটাকে কন্ট্রাস্ট লেভেল বাড়িয়ে, উইন্ডো লেভেল বাড়িয়ে এবং বিভিন্নভাবে না দেখি, অ্যাকচুয়াল ডায়াগনোসিসে পৌঁছানো যায় না। তো সেই জন্য আমি বলবো যে প্রবলেম বেসড শিখলে সেটা মনে থাকে, শুধুমাত্র বই পুস্তক পড়লে মনে থাকে না। এই জন্য স্যার আমি বলবো যে আপনাদের স্টুডেন্টদেরও রেডিওলজিতে প্লেসমেন্ট করবেন এবং কোনো কেস তাদের দিয়ে পাঠাবেন, তারা বুঝে আসবে। আর নতুন করে কিছু বলার নাই, এখন তো এক্স রে আসলে তো গোল্ড স্ট্যান্ডার্ড যেটা থাকেই, কিন্তু সিটি স্ক্যান এনার্মাস ডেভেলপ করেছে, এনার্মাস এবং হাই রিজলিউশন সিটি, যেটা দিয়ে আমরা যেমন বাবর স্যার দেখাচ্ছেন ডিফারেন্ট পিকচার্স, এগুলোকে আমরা ইন ডিটেলস এন্ড টোটো যদি ডেডিকেটেড রেডিওলজিস্ট হয়, কারণ ইএনটি হচ্ছে একটা কমপ্লিকেটেড এরিয়া, সে টেম্পোরাল বোন, সে ডিফারেন্ট ফোসা, সে বেজ অফ দি স্কাল, all these are complicated areas. সুতরাং ডেডিকেটেড রেডিওলজিস্ট হইতে হবে টু রিপোর্ট দিস টাইপ অফ প্রবলেমস। এবং এটা বাবর স্যার অতি সুন্দরভাবে বলেছেন যে কেমন করে আমরা ফাঙ্গাল ইনফেকশন, মিউকোসিল, দেন ইওর পলিপ, ইনভার্টেড পলিপ, দেন ইওর স্কোমাস সেল কার্সিনোমা, সিস্টিক অ্যাডেনোকার্সিনোমা, এগুলাকে আমরা কিন্তু কন্ট্রাস্ট এনহ্যান্সমেন্টের মাধ্যমে অনেক ক্ষেত্রে আমরা এটা করতে পারি। যে যে টিউমার গুলো কন্ট্রাস্ট নেয়, কোন কোন টিউমার গুলো কন্ট্রাস্ট নেয় না, অথবা যেগুলোর ভাস্কুলারিটি থাকে না, এইগুলো সম্পর্কে যদি ক্লিনিশিয়ানদেরও ভালো নলেজ থাকে, বাবর স্যারের মতন, তাহলে কিন্তু আসলে রুগীরা উপকৃত হবে। কারণ কি, আমাদের উদ্দেশ্য কিন্তু কম্বাইন্ড একটাই, ফর দি বেটারমেন্ট অফ দি পেশেন্ট, এবং সেটা হয় একমাত্র ক্লিনিশিয়ান এবং আমরা যারা ইনভেস্টিগেশন করি তাদের যদি সমন্বয় হয় তাহলে। তো আমি সময় নিব না স্যার, যেহেতু রাত হয়ে গেছে, আমাকে এই আপনাদের এরকম হাই লেভেলে
স্যারদের সঙ্গে অ্যাড করে নেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ শুভেন্দু মঞ্জুর স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আপনার অনেক অভিজ্ঞতা দিয়ে আমাদের জুনিয়রদেরকে এবং আমাদের স্পেশালিস্টদেরকে এনকারেজ করার জন্য, আপনার নলেজের একটু শেয়ার করার জন্য সবাই আপনার থেকে আমরা উপকৃত হলাম। এখন আমি এরপরে আমাদের প্রফেসর মামুন মোর্শেদকে একটু কমেন্ট করার জন্য বলবো। প্রফেসর মামুন মোর্শেদ, মামুন মোর্শেদ আছো নাকি? মামুন মোর্শেদ আছো নাকি? স্যার শুনতে পাচ্ছেন স্যার আমাকে? হ্যাঁ হ্যাঁ প্লিজ। শোনা যাচ্ছে? স্যার আমি প্রথমে ধন্যবাদ দিতে চাই স্যার যে এরকম একটি ফ্রুটফুল আলোচনা হওয়ার জন্য। আমার শিক্ষক বাবর ভাই এরকম একটা রসকসীন সাবজেক্টকে যে সুন্দর প্যালাটেবল ভাবে উপস্থাপন করেছেন, আসলে অনেক কিছু শিখতে পেরেছি। তো এই লার্নিং প্রসেসটা আমাদের আসলে অব্যাহত থাকুক। আর আসলে এখানে শুধু জানারই বিষয় আছে, নিজের বলার মতন আসলে কিছু খুঁজে পেলাম না, কারণ বাবর ভাই এত সুন্দরভাবে আসলে সবকিছু সাজিয়ে অ্যানাটমি এবং প্যাথোলজিক্যাল অ্যাসপেক্টগুলি সেপারেট করে স্কাল বেস সার্জারিকে নিয়ে যেভাবে আগায় গেছে, এটা বাবর ভাইকে আসলে ধন্যবাদ দিতে চাই। আর বাবর ভাইয়ের থেকে আসলে সেই দীর্ঘদিন থেকেই শিখছি। বাবর ভাই যখন রেজিস্ট্রার ছিলেন সেই সময় থেকে আমাদের ক্লাস নিতেন। আসলে ওনার লেকচারে যথেষ্ট উপকৃত হয়েছি। শিবেন্দুদা এখানে উপস্থিত আছেন, শিবেন্দুদাকে ধন্যবাদ যে ওনার ব্যস্ত সময় পার করে উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং রিসেন্টলি উনি রিটায়ারমেন্টও করেছেন। ওনার রিটায়ারমেন্ট জীবনের শুভকামনা করি। আর স্যারকে বলতে চাই যে এরকম আসলে ব্রেইন স্টর্মিং সেশনগুলি আরো সুন্দরভাবে আরো যেন রেগুলার নিয়মিতভাবে আমাদের মধ্যে করে অনুসরণ করা যায়, সে বিষয়ে আপনি স্যার সচেষ্ট হবেন। আর মানে টোটাল বিষয়টা নিয়ে আসলে খুব বেশি কিছু অ্যাড করার আর কিছু পাচ্ছি না স্যার। এই এত সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে, আসলে এখানে শুধু নলেজই গ্যাদার করলাম, কিছু দিতে পারবো না স্যার এখানে। ধন্যবাদ স্যার সকলকে। থ্যাংক ইউ প্রফেসর মামুন মোর্শেদ ফর ইউর নাইস কাইন্ড নোট এন্ড কমেন্ট। আসলেই প্রফেসর হাসানুর রহমান বাবর ও এত সুন্দরভাবে এই কঠিন জিনিসগুলোকে প্রেজেন্ট করছে, এবং সিএসএফ রাইনোরিয়া সম্পর্কে ও যে বলছে যে 200-এরও বেশি কেস করেছে। আমি ওর থেকে অনেক সিনিয়র লোক হয়ে এত বছরে আমি সব মিলে 12-13টার মতো কেস করেছি। এটা হলো আমার জন্য মানে একদম মিনিমাম। আমি যদিও আই ক্যান ওইভাবে বলবো না, এটা বলবো যে আমার কলিগরা সবাই জানে যে আমি রিলেটিভলি হাই ভলিউম সার্জন, কিন্তু তারপরও বলবো যে বাবরের তুলনায় আমার এক্সপেরিয়েন্স 1/10 বা তারও কম, তারও অনেক কম, মানে 1/20। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, হ্যাটস অফ টু বাবর। Thank you very much for your contribution. And next, I will request Dr. Shahil Mahmood. Please, you work in a very, very sophisticated hospital with good facilities, and you are also a very skilled surgeon. All of people know, but you are not known to the most of our new postgraduates. Dr. Shahil Mahmood is our contemporary. He is a very early time fellow and working in Square Hospital for a long time. Please, your comment. You have only 5 minutes. হ্যাঁ, না এত লম্বা সময় আমি নিব না, আজকে তো অনেক দেরি হয়ে গেল। যেটা আমি দুইজন লোককে, একটা হচ্ছেন খুরশিদ ভাই, আপনাকে অনেক ধন্যবাদ এই অ্যারেঞ্জ করার জন্য। আর হাসানুজ্জামান বাবর, প্রফেসর হাসানুজ্জামান বাবরকে অনেক ধন্যবাদ। আসলে এত কঠিন একটা জিনিসকে এত সুন্দর করে প্রেজেন্ট করা, অ্যাকচুয়ালি উই আর ডিলাইটেড। মানে আমরা তো সার্জন, আমাদের হাতে ছুরি কাঁচি আছে, কিন্তু ছুরি কাঁচি চালানোর আগে আমাদের ডিটেইল অ্যানাটমি সম্পর্কে জেনে এবং আমাদের ইমেজিং এখন যথেষ্ট টুলস এসেছে, যেটা আমরা যার মাধ্যমে আমরা ইন ডিটেইল আমরা কোন একটা লিশন, কোন একটা প্যাথোলজিকে ডেলিনিয়েট করে দেন আমরা সার্জারিতে যেতে পারি। সো এই ফ্যাসিলিটিটা নেওয়া উচিত। এবং আমি নতুন স্পেশালিস্ট এবং এদেরকে বলছি যে তারা যদি এইভাবে ওরা এগিয়ে যায়, তারা অনেক দূর আগাতে পারবে। এটাই আর কি আমার শুভকামনা সবার জন্য। আধুনিক যন্ত্রপাতি অবশ্যই আমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছে, কিন্তু সেই ফ্যাসিলিটি গুলি আমাদের প্রপারলি নিতে হবে, এটাই হচ্ছে কথা। থ্যাংক ইউ বাবর, থ্যাংক ইউ।
ধন্যবাদ। আমি আমাদের জুনিয়র স্পেশালিস্টদের এবং যারা ট্রেইনি যারা জয়েন করেছে তাদের জন্য একটা কথা বলবো যে আমাদের এই প্রোগ্রামটা ফেসবুকে আছে এবং অ্যাজ ওয়েল এজ ইন বিডি ফিজিশিয়ানের ইয়েতে শেয়ার করা আছে। কাজে এটা ওদের কাছে রেকর্ডিংও আছে। আমাদের ওই যে শাফি সামি, ওর কাছে এটা রেকর্ডিং থাকে। তোমরা চাইলে ওখান থেকে রেকর্ডিং নিয়ে বারবার করে দেখে, কারণ এই যে প্রফেসর বাবর যে জিনিস খুব সহসা অনেডিসেল দেখিয়ে দিল আর ইয়ে দেখিয়ে দিল, জিনিসগুলো কিন্তু অনেক দিনের, বাবরের অনেক দিনের সাধনা এবং বাবর অনেক দিন এগুলো নিয়ে কাজ করছে এবং এগুলো করছে। কাজেই তোমরা ওখান থেকে এগুলো নিয়ে বারবার করে প্লে করে দেখতে পারবা, সেই সুযোগ দিতে পারো। কাজে কোনো অসুবিধা নাই। আমার কাছে চাইলেও আমি আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে আমাদের, সে অনলাইন একাডেমি অটল ইংরেজি গ্রুপের মধ্যে কেউ যদি এরকম পোস্ট করো তোমাদেরকে আমি লিংক করে দিতে পারবো। তোমরা এগুলা বারবার করে দেখবা, শিখবা। আর পরীক্ষা যারা দিবে তাদের জন্য তো অবশ্যই দরকার হবে, কারণ এই ধরনের জিনিসই আসবে। বাবর যত ডেপথে জিজ্ঞেস করেছে, পরীক্ষার সময় অত ডেপথে কোনো সময় জিজ্ঞেস করা হয় না। পরীক্ষার সিনারিওটা কমপ্লিটলি ডিফারেন্ট। আমরা অনেকগুলা পরীক্ষা নিয়েছি জীবনে, অনেক পরীক্ষা দিয়েছি, অনেক কিছু না পারেই পরীক্ষা পাশ করতে হয়। পরীক্ষা সব পাইরে কেউ পাস করে না, কাজে প্রিপারেশন থাকতে হয় অনেক ডেপথ পর্যন্ত। থ্যাংক ইউ ভেরি মাচ ফর। আমি কর্নেল আলী আজাদ উইথ আস। কর্নেল আলী আজাদ, আর ইউ হিয়ার স্টিল? Yes, sir. Thank you, sir. Colonel Ali Azad, please comment on today's, and after that Professor Babur will come with our this DWI. Thank you very much, sir. Professor Mojumdar, sir, my teacher, and Professor Babur, sir, my mentor. Lajawab, excellent, awesome presentation, and the other dignitaries and my dear colleagues and the trainees. Assalamu alaikum. Sir, thank you very much for inviting me. I want to mention few things regarding the sinonasal malignancy related imaging. Babur, sir, maximally completed few things. Actually, in sinonasal malignancy is one of the head neck cancer. Our intention is to do a R0 resection surgery. That means microscopically this will be tumor free margin surgery. Our idea. For that reason, we are doing and also reconstruction for better cosmetic and functional outcome and tumor-free margin. For that reason, clinically we examine and see, but for the third dimension, we need to do a CT scan and MRI, especially with contrast, to see the vital structure and how far the extension and how far my resection. Because primarily it would not be possible reconstruction. Nowadays, the operator is not used. The free flap reconstruction is used in sinonasal malignancy surgery after maxillectomy or orbital exenteration or these types of surgery. So, for staging purpose, also imaging is needed, whether it is early stage or advanced stage or very advanced stage. If it is very advanced stage like stage 4B, it is inoperable, better. And if it is stage 4A, it is operable. Sometimes in very advanced stage, also borderline operable, like high ITF involvement. Above the sigmoid notch, tumor is present. So during resection, my mind will be there. I will clear the margin because I cannot retain any tumor tissue over there. So my whole things will be useless. Another things, when CT scan and when MRI is done in sinonasal malignancy, in very small, if you want to say, the contrast is used, and when the osseous involvement is there and the anterior cranial fossa and the floor of the orbital walls, and MRI is done especially when the soft tissue extent of soft tissue, intracranial extension, and perineural space especially, and to see the retained secretion or tumor tissue. Sometimes these are problem solving tools also. And contrast CT scan is used to see the retropharyngeal lymph nodes also. Nowadays, retropharyngeal lymph node present is not a inoperable case. Retropharyngeal node is also cleared by endoscopically and also by open approach also. So sometimes PET CT also is, and when we'll do the CT scan after surgery, or 12 weeks is, especially for the trainees, 12 weeks is mandatory to heal. Then if radiation is required, after 12 weeks, CT scan is done and radiotherapy started. And if surgery is not possible, radiotherapy is the upfront treatment. After radiotherapy, also 12 weeks is dictum for edema
resolve and do the CT scan again to see that whether its tumor is present or not, residual is present or not. And follow-up, for the follow-up reason, actually yearly contrast MRI is done, especially in sinonasal malignancy, to see there is recurrence or not. And PET CT, where PET CT is required. PET CT is done where very advanced stage disease, whether there is chance of distant metastasis. So if you think the chance of distant metastasis, so PET CT is mandatory. This is a present dictum in all over the world. So if distant metastasis there is inoperable, and without doing PET CT, if do the surgery and the distant metastasis, there is the blunder for the surgeon and for the patient also. And in recurrent cases, and to see the distant metastasis also PET CT is done. So this is the dictum. And I want to share with my all dignitaries and for the students also. In my tenure in Tata Hospital, I have experienced the. I want to share the experience. My Professor D. Cruz sir, one day I can remember, he sent me 4 times to the radiologist with the CT scan to read out and to come again to show the findings before surgery. This is my lesson learned. And if they feel any doubt, they call the radiologist in the Joint Clinic Assessment Board to show the findings, whether it is operable, whether it is borderline operable, or whether it is inoperable. So this practice should be done for the trainees. Our dignitary sir is there, my teacher is there. All trainees should visit radiologist to read the CT or MRI and to come again to present it with professor before doing surgery. And the Joint Clinic Assessment system, the Joint Clinic Assessment system should be started in all the trainees and teaching hospitals with the, if possible, with the radiologist. And the Shivendra Majumdar sir told, and Majumdar sir, you also here. Now the online also it is possible. PECS is there, online can be shared with the film and the findings also. So this is my experience that I shared with you, and thank you very much. Thank you, Majumdar sir, and all the dignitaries. Khuda Hafiz, Assalamu alaikum. Thank you. Colonel Azad. Now, Professor Babar, you go with your diffusion-weighted imaging. Thank you, sir. Thank you, sir. Sir, Shivendra Majumdar স্যার একটা কথা বলেছিলেন যে স্পেশালিস্ট রেডিওলজিস্ট এখন দরকার। আমরা জেনারেল রেডিওলজিস্ট, ভেরি কারেক্ট, ওনাদের অনেক অ্যানাটমি জানতে হয়। একজন রেডিওলজিস্টের পক্ষে হোল বডি অ্যানাটমি ইন ডিটেইলস জানা খুব ডিফিকাল্ট। সো স্পেশালাইজড রেডিওলজিস্ট এখন দরকার, নট অনলি হেড নেক রেডিওলজিস্ট, ইভেন স্কাল বেস রেডিওলজিস্ট আলাদা দরকার। ইন অটোলজিক্যাল নিউরো রেডিওলজিস্ট সব আলাদা আলাদা দরকার। আমি স্যার আপনি তো যেটা বলছেন যে আমি বেশি করছি সার্জারি, আপনি কম করছেন, তা না স্যার, আপনি অনেক সার্জারি করেন স্যার। আমি তো আসলে কয়েকটা সার্জারি করি, এই জন্য হয়তো এটাই নাম্বার আমার বেশি হয়েছে স্যার। আমি তো বেশি সার্জারি করি না স্যার। আমি একসময় হয়তো অনেক স্টেপিস করছি, কিন্তু এখন স্টেপিস করি না স্যার। অনেক মাস্টার্ড করছি, এখন করি না স্যার। আমি অনেকগুলো সার্জারি বাদ দিয়ে দিছি, কিছু সার্জারি করি, কিছু করি না, এই জন্য হয়তো আমার নাম্বার বেশি হয়েছে স্যার। বাট আপনি তো অনেক এক্সপিরিয়েন্সড এবং অনেক এক্সপার্ট সার্জন স্যার, আপনার তুলনা খুব কম স্যার। থ্যাংক ইউ স্যার। আজাদ যেটা বলছে যে আমরা সিটি স্ক্যান করে বুঝতে পারি পোস্ট কি বলে আপনার মেটাস্টেসিস আছে কি নাই, পেট স্ক্যান করে করতে পারি, বাট DWI can accurately tell whether it is reactive lymph node or metastatic lymph node. Whether it is inflammatory, PET scan এ বলতেছে একটা হটস্পট আছে, whether it is inflammatory or neoplastic সেটা বুঝতে গেলে DWI লাগবে। সো পেট স্ক্যানও সবসময় সবকিছু বলতে পারে না। আবার আমি বলবো না যে DWI only way, but it complements with the PET scan and CT scan and MRI to accurately diagnose whether it is metastatic or reactive, whether it is malignant or non-malignant. Or even it can tell, I'm coming to detail. Diffusion weighted imaging, or it is an extension of MRI. It is a non-invasive technique routinely used in clinical practice in many centers. এবং আমাদের দেশেও অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। সো আমাদেরকে জানতে হবে, এবং it remains hot topics for research purposes. আমরা ডিটেইলস যাব না, আমি শুধু কতগুলো জিনিস সংক্ষেপে বলে যাব। এটা ফাংশনাল ইনফরমেশন অ্যাবাউট এ লিশন it can give,
এটার এবং মেজারমেন্ট করে the ADC apparent diffusion coefficient, degree to which water diffusion occurs in a tissue. More cellular the tissue, less extracellular is the space for water. Benign tissue te more cellular থাকে, extracellular space কম থাকে, so water কম থাকে. ADC mapping improves differentiation between benign, inflammatory and malignant disease. So একটা lymph node whether it is inflammatory, reactive or it is malignant, metastatic, এটা বোঝার জন্য আমি শুধু সিটি স্ক্যান এমআরআই দিয়ে অনেক সময় পারবো না, সো আমাকে ডিডব্লিউ এর হেল্প নিতে হবে। অ্যাপ্লিকেশন কখন কখন distinguishes different malignant histology, salivary tumors, whether it is mucoepidermoid tumor or it is adenoid cystic carcinoma or adenocarcinoma, DWI can tell with some accuracy. Different histological grades, whether it is poorly differentiated or undifferentiated or well differentiated, DWI can tell that. To predict or assess the treatment responses, follow-up examinations বলতে পারে যে এখন একটা একটা সেল malignant cell, whether it has become non-malignant, DWI বলতে পারে, can give information. It acts as a tumor marker, malignant biomarker হিসেবে কাজ করতে পারে। সো DWI এর অনেক অ্যাপ্লিকেশন আছে, এটা নিউ মডালিটি, আমাদের সবার জানা দরকার, সেজন্য আমি একটু স্যারের কাছে সময় চাইলাম স্যার। মেইন এডিসি হলো একটা মেজারমেন্ট ইউনিট, এটা আমরা ডিটেইলস এখন হয়তো বলতে পারবো না। মেইন এডিসি ফর ম্যালিগন্যান্ট হেড নেক টিউমার আর is significantly lower than the benign tumor. So benign tumor এ হাইয়ার এডিসি থাকবে, ম্যালিগন্যান্ট এ লোয়ার থাকবে, এবং benign এর এভারেজ একটা কাট মার্ক থাকে, তার উপরে গেলে তার নিচে যদি এডিসি হয় তখন আমরা এটাকে ম্যালিগন্যান্ট বলবো, তার উপর হলে বিনাইন বলবো। সেরাইবারিক গ্ল্যান্ড টিউমার, significantly different mean ADC between the Warthin tumor and mucoepidermoid tumor. Pleomorphic adenoma. So ADC can tell whether it is benign or malignant, whether it is mucoepidermoid or it is Warthin tumor or adenoid cystic carcinoma or adenoid carcinoma. So it is a very helpful tool. Thyroid tissue, thyroid tumor, malignant tumor ADC is much lower than the benign tumor. It's very highly significant. P equal to 0.0001. So very significant, very much significant. Benign thyroid malignancy diagnosis করার জন্য। Metastatic lymph node, lymphoma এবং benign tumor, এখানেও খুব highly, এখানেও significant difference পাওয়া যায়। So DWI has got a very high importance in head neck tumor and skull base tumor. এখানে একটা বায়োমার্কার হিসেবে, ইমেজিং বায়োমার্কার হিসেবে কাজ করতে পারে। রিসেন্টলি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কোন একটা টিউমারের হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের মলিকুল আছে কি নাই সেটাও ডিডব্লিউআই বলতে পারে, ইনফরমেশন দিতে পারে। কোরিলেশন বিটুইন এডিসি ম্যাপস এন্ড হেড নেক স্কোমাস সেল কার্সিনোমা, P53 HER2 এক্সপ্রেশন, এই জিনিসগুলোর সাথে কোরিলেট করতে পারে। আমি জাস্ট সংক্ষেপে বলে যাচ্ছি। এখন এখানে যেমন একটা cerebral একটা টিউমার, এটা whether it is lymphoma or it is neural tumor or it is other thing, সেখানে এখানে আমরা দেখতেছি লিম্ফোমাতে ডিডব্লিউআই তে এটাকে ডিডব্লিউআই এবং এডিসি এই দুটাতে অপোজিট ইন্টেন্সিটি দেয়। যেমন সিএসএফ এ যেমন T1 এবং T2, সিএসএফ T2 তে হাই ইন্টেন্স আসে, T1 এ হাইপো ইন্টেন্স আসে। এখানে একই রকম ডিডব্লিউআই এবং এডিসি ম্যাপিং, এই দুটাতে অপোজিট ইন্টেন্স। লিম্ফোমা এখানে ডিডব্লিউআই তে হাই ইন্টেন্সিটি আসছে, বাট এখানে এডিসি তে লিম্ফোমা আমাদের নরমালি একটা অ্যাবসেস ক্যাভিটির মতো আসছে, ভেরি হাইপো ইন্টেন্স। এখানে একটা কার্সিনোমা টাং উইথ মেটাস্ট্যাটিক লিম্ফ নোড আমরা দেখতেছি, এখানে এমআরআই তে আসছে। তো এখানে আমরা বলবো যে আমরা সিটি স্ক্যান আর এমআরআই অ্যাপ্লিকেশনের মধ্যে এখানে সিটি স্ক্যান থেকে এমআরআই বেটার টাং কার্সিনোমার জন্য, বিকজ এখানে ম্যান্ডিবলের এবং বনি আর্টিফ্যাক্ট গুলোর জন্য সিটি স্ক্যান ইজ নট গুড। তো এখানে আমরা দেখতেছি একটা T2 ওয়েটেড ইমেজে আমরা দেখতেছি কার্সিনোমা ম্যালিগন্যান্ট টিউমার ইন দ্য টাং, অ্যাকচুয়াল T2 ওয়েটেড ইমেজ। আর ডিফিউশন ওয়েটেড এমআরআই তে আমরা ডিফিউশন ওয়েটেড ইমেজ বি,
এবং সি, এখানে আমরা দেখতেছি হাইপার ইন্টেন্স শ্যাডো, বাট ডিডব্লিউআই দিতেছে হাইপো ইন্টেন্স। এখানে আমরা এমআরআই তে দেখতেছি যেটা, এখানে যদি দেখা যায় তো ডিডব্লিউআই তো এটা হাইপার ইন্টেন্স আসছে বা ইন্টেন্সিটি কম বেশি আসছে, তাইলে এটা হয়তো ইনফ্ল্যামেটরি লিম্ফ নোড হইতো বা রিঅ্যাক্টিভ লিম্ফ নোড হইতো। বাট যেহেতু এটা হাইপো ইন্টেন্স আসছে, দ্যাট ইজ এডিসি ভ্যালু কম আসছে, সো ইট ইজ ম্যালিগন্যান্ট টিউমার মেটাস্টেসিস। এনপিসি এখানে আমরা দেখতেছি নেজোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা, এখানে ডিডব্লিউআই তে হাইপার ইন্টেন্স আসছে, আর এখানে একটা আমরা লিম নোড দেখতেছি, লিম নোড এটা আসছে হাইপো ইন্টেন্স এমআরআই তে T1 ওয়েটেড এমআরআই। এখানে আমরা দেখতেছি ডিডব্লিউআই তে হাইপার ইন্টেন্স, আর এডিসিতে আমরা দেখতেছি এডিসি ভ্যালু 0.71, দ্যাট ইজ আমরা দেখছি দিস ইজ ম্যালিগন্যান্ট। তো এখানে আমি হয়তো অল্প সময় অনেক কিছু বলতে পারবো না, দিস ইজ এ নিউ মডালিটি। এখানে অ্যাডেনয়েড সিস্টিক কার্সিনোমা, এর এডিসি ভ্যালু এখানে আমরা দেখতেছি এডিসিতে হাইপো ইন্টেন্স আসছে, আর ডিডব্লিউআই হাইপার ইন্টেন্স আসছে, so this is a malignant tumor. But it is a malignant tumor, a ADC value দিয়ে আমরা বুঝতে পারবো whether it is adenoid cystic or pleomorphic adenoma or it is other tumor. Parotid lymphoma, লিম্ফোমার যে ADC ভ্যালু আছে সেটা এখানে পাওয়া যাবে। এখানে মাঝখানে আমরা দেখতেছি চারদিকে দেখতেছি আমরা হাইপো ইন্টেন্স, মাঝখানে হাইপার ইন্টেন্স, তার মানে এখানে টিউমার নেক্রোসিস আছে। প্লিওমরফিক অ্যাডেনোমাতে এডিসি ভ্যালু হাই বিকজ ইট ইজ বিনাইন টিউমার, বিনাইন। বাট যদি এটা ম্যালিগনেন্ট হইতো তাইলে হাইপো ইন্টেন্স আসতো, এডিসি ভ্যালু অনেক কম হইতো। এখানে একটা চার্ট দেয়া হয়েছে, একটা ইজিপ্টের একটা জার্নালে ওরা একটা রিসার্চ করছে আল আজহার ইউনিভার্সিটিতে। ওরা দেখছে বিনাইন টিউমারের এভারেজ এডিসি ভ্যালু 1.48, মেটাস্ট্যাটিক লিম্ফ নোডের 0.91। এটা যদি পুয়ারলি ডিফারেন্সিয়েটেড হয় তাহলে এডিসি ভ্যালু অনেক কম, আর ওয়েল ডিফারেন্সিয়েটেড এডিসি ভ্যালু বেশি। লিম্ফোমা হলে এডিসি ভ্যালু আরো কম, নন হজকিন্সে বেশি কম, হজকিন্সে বেশি। তাইলে একটা লিম্ফোমা এটা হজকিন্স কি নন হজকিন্স, একটা মেটাস্ট্যাটিক লিম্ফ নোড বা একটা টিউমার ইট ইজ পোরলি ডিফারেন্সিয়েট অর টিউমার গ্রেডিংও বলতে পারে। Benign neck node average ADC value is significantly higher than those of metastatic lymph node. P is less than 0.0001. So it is very highly significant finding. Mean ADC value of metastatic lymph node is higher than nodal lymphoma. So is a malignancy টা আসলো, সেটাই lymph node, এটা কি primary malignancy or metastatic? Primary lymph node primary malignancy আমরা জানি লিম্ফোমা, whether it is lymphoma or metastasis সেটাও বলতে পারে, সেখানেও significant difference আছে। আচ্ছা, আবার এটা কি moderately differentiated নাকি এটা poorly differentiated, সেখানেও very highly significant difference আছে। তো নন হজকিন্স লিম্ফোমা না হজকিন্স লিম্ফোমা, সেখানেও ডিফারেন্স ইজ সিগনিফিকেন্ট। সো আমরা দেখতেছি DWI is a non-invasive technique that can help to identify the cause of enlarged lymph node or tumor. The cause বলতে পারতেছে, আর আমরা ফলো আপের জন্য এটাকে ইউজ করতে পারি। যেমন আমরা দেখি এখানে ফলো আপের জন্য কতগুলো প্যারামিটার আছে। প্রি ট্রিটমেন্ট এডিসি ভ্যালু যদি লো হয় তাহলে এটার পজিটিভ প্রেডিক্টর ইন হেড নেক ক্যান্সার, এর প্রগনোসিস ইজ বেটার। কেমন বেটার, যদি দেখা যায় এবং এর ইনক্রিজ ইন এডিসি ইন্ডিকেট করে যে এর ম্যালিগনেন্সি কমে যাচ্ছে, মানে বেটার হচ্ছে, ভালো হচ্ছে, মানে ম্যালিগনেন্সিটা ট্রিটমেন্টে রেসপন্স করতেছে।
আর্লি রাইজ ইন এডিসি যদি মোর দেন 15% ইন 2 উইক যদি আর্লি রাইজ হয় এডিসিতে, তাইলে এর 2 ইয়ার ডিজিজ কন্ট্রোল ইজ সিগনিফিকেন্টলি হায়ার। ওরা 2 বছরের স্টাডি করছে। And DWI can be helpful in distinguishing residual and recurrence tumor from fibrosis or granulation tissue. সেটাকে এখানেও এরা বলতেছে যে সো এটা এখানে রিকারেন্স অর রেসিডুয়াল টিস্যু অর ফাইব্রোসিস অর গ্রানুলেশন টিস্যু, সেখানে অনেক সময় সিটি স্ক্যানে ডিফিকাল্ট হয়, বাট DWI করে আমরা এর এডিসি ভ্যালু দিয়ে খুব ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি, ইজিলি আমরা অ্যাসেস করতে পারি whether it is recurrence, residual or fibrosis. এখানে আমরা একটা মানে ট্রিটমেন্ট দেখতেছি, একটা মেটাস্ট্যাটিক লিম্ফ নোড, এটা হলো MRI, this is DWI, this is ADC. ADC value is very low, and after treatment আমরা আবার করে দেখলাম যে এখানে লিম্ফ নোডটা অনেক ছোট হয়ে গেছে, this is and there is no lymph node. So এখানে হোল বডি স্ক্যান, হোল বডি DWI করে আমরা ওই পেট স্ক্যানে যেটাকে হয়তো ইনফ্ল্যামেটরি টিস্যুকে বলতে পারে যে হাই আপটেকের জন্য এটাকে মেটাস্ট্যাসিস হিসেবে মার্ক করতে পারে, কনফিউশন হইতে পারে, ফলস পজিটিভ রিপোর্ট হইতে পারে, বাট DWI ক্যান টেল whether it is metastasis or it is inflammatory. So DWI সম্বন্ধে অল্প সময় অনেক কিছু বলা যাবে না, বাট এটা আমরা বুঝতেছি যে DWI is a new modality. It can tell the type of tumor, whether it is what type of salivary tumor, degree of differentiation, how aggressive is the tumor, whether it is metastatic lymph node or inflammatory lymph node, whether false in PET scan, whether it is false positive finding or it is true positive finding. এগুলো DWI বলতে পারি। Even DWI can be used as tumor marker. আমরা দেখছি, আমরা আগের একটা স্লাইডে দেখছি। সো থ্যাংক ইউ স্যার, অল্প সময় অনেক কিছু আমি আসলে বুঝাইতে পারিনি হয়তো, বাট এটার ইম্পর্টেন্সটা বোঝানোর জন্যই আমি এই অল্প সময়টা নিলাম স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you. I think one thing I like to say, Khurshid, please. যেটা এখন আমরা শুনলাম, আমরা হয়তো এটা নিয়ে আমরা তো ভাবি নাই, that Babur has encouraged us to think and to apply this methodology, because what I have thought, just sometimes we are in confusion with all these sorts of ultrasonography FNAC, CT guided FNAC and FNAC even pre-operative diagnostic dilemma. But ADC value or ADC, this differential value can give us good guide other than this. And I think, Babu, thank you very much. Khurshid also, I like to end my part. Thank you very much. You have pulled me into the pond, and it is your credit. Thank you very much. Thank you, sir. We also have time, but I want to give special thanks to Professor Hassanur Rahman Babur for his taking so much pain in these few weeks after taking all these things and to arrange and to make it to present. And this is really an excellent job you have done to enlighten us as well as our students and our juniors. And there are, I understand, and I could say a lot of us not heard about the DWI as well as the ADC measurements. And we all know these things are developing in the warfare. All these advances are developing from the warfare and the different industries. If we go back to the history, the endoscopy today doing on the human being has developed for examining the engines of the Boeing airplane engines. Every time to open it and close it, they have introduced telescope, and they have all these things have been. That's right. That's right. From here, it is applied to the ultrasonogram, which we are using. They are using for the mines and oil reserves to find out. Ultrasonogram was using, and these things is we are using this looking this inside the human body. And this development of this new sciences and technologies is so fast in the department of warfare, and from there it is diverting and coming for the human benefits. So this will be developing very fast for us. And about this, and I will encourage our juniors and those who are not appearing examination in future, don't get worried that Professor Babur and other people will ask you the DWI as well as the ADC. That's right. Definitely examination is not that, but you may be asked one question related to that, whether you can
response with the something. This is asked about the new things in examination. Not to get worried about things. Things are coming. And before concluding, I like to look for one of our panelists, Dr. Professor Abu Kaisar. Have you joined, Professor Abu Kaisar? I know you have come some problem to join us. No, he have not joined. Any comment from Professor Yusuf? 1 minute, please. If you can, Professor Yusuf of Delta Medical College, his work. Thank you very much for giving the 1 minute, chance. please, Actually, I don't have anything to say because everything already told by the previous speaker. I'd like to thank Professor Hasanur Babar for elaborately discussing about anatomy and imaging of the sinuses and other areas. I don't have so much experience in endoscopic sinus surgery, and I'm not going, I don't like to say anything about that. So thank you very much for giving the chance. Okay, thank you. Now I like to request to address our scientific partner from UniHealth and Unimed, Mr. Rezaunur Rahman Siddiqui. Mr. Rezaunur Rahman Siddiqui, please, for your vote of thanks. Oh, so thank you, sir. This is such a wonderful event from Online Academy of Otolaryngology of Bangladesh, and actually it's such a wonderful presentation from our beloved Professor Babar, and we are very happy to have these events as a scientific partner. We will be engaged in future. So thank you for giving opportunity to be part of your organization. Thank you, sir. Welcome. Thank you very much. With this, we like to conclude our this official session of Online Academy of Otolaryngology, and like to mention that in fact we have started with examinations of the patients and in final and FCPS and as well as the master's examination in next class. That is the after one Wednesday we will be coming with examination, and after that, after 1 month, we will coming with the session of imaging and related things of the ear. Professor Kanulal Shaha have been agreed, kindly consented to give his presentation on this about the ear and the cochlea, ear, and details about the mustard and other imaging as well as the things related to that. And next, before that, we'll come to examination. Thank you very much, the audience, and special thanks to our Professor Shubhendu Mojuddar sir for joining us, taking his busy schedule and working the whole day, and he have come to us in the night to teach and give his knowledge to our students. Thank you. Special thanks to you, sir. Special thanks to you, sir. Thank you very much. Thank you. Okay, with this, we like to conclude our official session.